ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরিয়েন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আমরা এই ক্লাসের মাধ্যমে আলোচনা করব এসএসসি গ্রুপ সি এর ফুল মক টেস্ট। অ্যাকচুয়াল আমি ইউটিউবে এটা হচ্ছে 2 নাম্বার মক দিচ্ছি। এর আগে আমি একটা ফুল মক দিয়েছি, আজকে কিন্তু ফুল মক 2। আমি সবই কিন্তু গ্রুপ সি এরই করছি, কারণ গ্রুপ ডি বুঝতেই পারছো সেখানে সিলেবাসটা কমে যাচ্ছে, যে কারণে তোমাদের আমি গ্রুপ সিটাই করাচ্ছি। 1 নাম্বার কথা। দ্বিতীয় নাম্বার কথা, এই মকটা দিলে তোমরা একটা মোটামুটি আইডিয়া লাগাতে পারো যে কি ধরনের প্রশ্ন তোমাদের এসএসসি গ্রুপ সি গ্রুপ ডিতে আসতে পারে, এবং এমনও হতে পারে যে কিছু প্রশ্ন আছে যেগুলো হুবহু তোমরা কিন্তু পরীক্ষায় পেয়ে যেতে পারো। এবং এই ফুল মক দিলে একটা কি হবে না, তোমাদের মধ্যে কনফিডেন্ট বিল্ড হবে যে তুমি কত স্কোর করতে পারছো। এবং যারা এই মক টেস্টটা তোমরা পিডিএফ আকারে নিতে চাইছো, তাদের বলবো টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। অ্যাকচুয়াল আমি আমার একটা পেড ব্যাচে 20টা ফুল মক টেস্ট আমি কিন্তু নিচ্ছি। তো যেহেতু তোমরা এখন লিমিটেড সময় আছে, তোমাদের 20টা মক টেস্ট হয়তো নেওয়া সম্ভব হবে না এত কম সময়ের মধ্যে, লিমিটেড সময়ের মধ্যে। তো তোমরা যারা মনে হচ্ছে যে মক টেস্ট গুলো দেবে, আমি কয়েকটা হয়তো তোমাদের ফ্রিতেই আমি দেবো, এই 20টা মকের মধ্যেই কিছুটা ফ্রিতে তোমাদের দেব। তো তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখান থেকে 4টা 5টা আমি যা হই তোমাদের দেব। তোমরা এটাকে নিজেরা আগে মক আকারে দাও, মক দেওয়ার পরে তোমরা কিন্তু এখানে চেক করবে। চেক করে তোমাদের আউট অফ 60 মধ্যে তোমাদের স্কোর কত হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। চলো শুরু করছি, বেশি দেরি না করে, অনেক কথা হলো, এবারে মেন কাজে আমরা শুরু করি। আমি টোটাল এক্সপ্লানেশনটা দেব এবং ডিটেলস এক্সপ্লানেশনটা দেব। চলো, প্রথম যে প্রশ্নটি আছে বলছে, হাউ ডিড ইউ ক্লাইম্ব সো হাই। দিয়ে দেখো এখানে কি দিয়েছে, বলছে জিজ্ঞাসা চিহ্ন। বলছে যে তুমি এতটা উঁচুতে তুমি উঠলে কিভাবে, তুমি এত উঁচুতে কিভাবে উঠলে। তো এটার জিজ্ঞাসা চিহ্ন যখন দিয়ে দিয়েছে, তাহলে কি সেন্টেন্স তোমাদের বলেই দিয়েছে, আর কিছু ভাবার দরকার নেই। প্রশ্নবোধক বাক্য মানে কি, ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স হলে কোনো নর্মাল কোনো তোমার কোনো ঘটনার বর্ণনা দিবে, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সে ইচ্ছাসূচক, ঠিক আছে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হয় না, জিজ্ঞাসা চিহ্ন থাকে, জিজ্ঞাসা চিহ্ন থাকলেই তুমি কি করবে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স করে দেবে। নেক্সট প্রশ্ন দেখে নিই কি আছে। নেক্সট প্রশ্ন বলছে, ফর ফর ওয়ান্ট অফ সাফিসিয়েন্ট ফান্ড ইউর নিউ প্রজেক্ট ইজ লাইকলি টু বি টু ফল ড্যাশ। তাহলে বলছে দেখো, ফর ওয়ান্ট অফ সাফিসিয়েন্ট ফান্ড মানে কি, পর্যাপ্ত অর্থের অভাবে, ইউর নিউ প্রজেক্ট ইজ লাইকলি টু ফল কি না, টু ফল থ্রু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ঠিক আছে, ফল থ্রু মানে কি না, ব্যর্থ হওয়া আর কি। তাহলে এই যে ফল থ্রু মানে কি, ব্যর্থ হয়ে গেছিল, সাফিসিয়েন্ট ফান্ডের অভাবে তোমার যে নতুন প্রজেক্ট সেটা কিন্তু মানে সম্পূর্ণ হতে পারেনি, ব্যর্থ হয়ে গেছিল। এখানে কিন্তু তোমাকে ফল থ্রু কিন্তু সঠিক কিন্তু ফ্রেজাল ভার্ব কিন্তু নিতে হবে। আচ্ছা, এখানে কিন্তু প্রিপোজিশন বলছে, কোন প্রিপোজিশনটা তোমাকে ফল থ্রু নিতে হবে। এরপরে যেটা নেক্সট দেখো, বলছে এক্সরবিটেন্ট। এক্সরবিটেন্ট এর কি বলছে না, বলছে মিনিং তোমাকে এখানে খুঁজে বের করতে হবে, বা নিয়ারেস্ট মিনিং তোমাকে এখানে চেয়েছে, অপোজিট ওয়ার্ড নয়, নিয়ারেস্ট মিনিং। দেখো বলছে চুজ দ্য ওয়ার্ড বেস্ট এক্সপ্রেস দ্য মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। এই ওয়ার্ডটা তোমাকে এক কথায় মিনিং চেয়েছে, মিনিং কি হবে। আগে দেখো এইটার, এই যে এক্সরবিটেন্ট, এটার মানে কি বলতো, এটার মানে হচ্ছে হাই। হাই বলতে পারো, বা বলতে পারো এক্সপেন্সিভ বলতে পারো, এক্সপেন্সিভ। ঠিক আছে, বাকি এবার দেখো অপশন গুলো যেগুলো আছে আমি একটা একটা করে বলছি। অফেন্সিভ, অফেন্সিভ মানে কি, অফেন্সিভ মানে বলতে পারবো যে অপমানজনক আর কি, অপমানজনক। ঠিক আছে, অপমানজনক। আচ্ছা, রিডিকুলাস, রিডিকুলাস মানে কি বলেন, রিডিকুলাস ইনসিডেন্ট মানে কি, হাস্যকর। ঠিক আছে, রিডিকুলাস মানে হাস্যকর। এক্সেসিভ, এক্সেসিভ মানে কি, অনেক বেশি, অতিরিক্ত। তো এটার সঠিক উত্তর কি হবে বলতো, অপশন সি হয়ে যাবে, এক্সেসিভই কিন্তু হয়ে যাবে। থ্রেটনিং মানে কি, থ্রেটনিং মানে কাউকে ভয় দেখানো। ঠিক আছে, তো এটা কিন্তু হবে না। নেক্সট প্রশ্ন 4 নম্বরে কি আছে, বল দ্য জেন্টলম্যান হ্যাড অ্যারিস্টোক্রেটিক ম্যানার। এই যে অ্যারিস্টোক্রেটিক, অ্যারিস্টোক্রেটিক এর তোমাকে কি চেয়েছে না, অপোজিট ওয়ার্ড চেয়েছে, মানে অ্যান্টোনিম চেয়েছে, তাই তো।
আচ্ছা, অ্যারিস্টোক্রেটিক মানেটা কি? বলে না অ্যারিস্টোক্রেটিক মানে কি, মানে অভিজাত। ঠিক আছে, অ্যারিস্টোক্রেটিক মানে আপার ক্লাস বলতে পারো। এটার মানে হচ্ছে কি না আপার ক্লাস, আপার ক্লাস। এবার এই আপার ক্লাসের তোমাকে অপোজিট মিনিংটা যেটা হবে সেটা তোমাকে লিখতে হবে। আমি একটা একটা করে মানেগুলো একটু বলি। অপশন এ তে কি আছে? কার্স। কার্স মানে কি? মানে তুমি বলতে পারো অমার্জিত আর কি। ঠিক আছে, অমার্জিত। আচ্ছা, ডেমোক্রেটিক। ডেমোক্রেটিক মানে বলে না ডেমোক্রেটিক, ডেমোক্রেটিক মানে গণতান্ত্রিক আর কি, গণতান্ত্রিক। ঠিক আছে, ডেমোক্রেটিক মানে হচ্ছে গণতান্ত্রিক। নেক্সট বেস। বেস মানে কি বলতে পারো নিচ, একদম বেস লেভেল বা নিচের লেভেল। ঠিক আছে, আচ্ছা প্লিবিয়ান। ঠিক আছে, প্লেবিয়ানে মানেই হচ্ছে কি না সাধারণ মানুষ, কমন ম্যান। কমন ম্যান, কমন ম্যানকে আমরা কি বলতে পারি বা কমন পিপল বলতে পারো, কমন পিপল। তাহলে দেখো ওখানে কি ছিল? অ্যারিস্টোক্রেটিক মানে আপার ক্লাস। তাহলে আপার ক্লাসটাকে আমরা কি বলবো? তুমি বলতে পারো প্লেবিয়ান। প্লেবিয়ান মানে হচ্ছে কি না কমন পিপল। তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন বি, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। অপশন বি নয়, ডি এটা। আচ্ছা, হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান ইরোর? বলছে এই সেন্টেন্সের কোন পার্টে ইরোর আছে খুঁজে বের করতে হবে। আই সেড ইউ টু প্রিপেয়ার দ্য আর্টিকেল ইয়েস্টারডে বাট ইউ ডোন্ট। তাহলে এখানে তোমাকে খুঁজে বের করতে হবে যে এই সেন্টেন্সটার কোনখানে প্রবলেম আছে। মন দিয়ে দেখো, আই সেড ইউ, এই যে কথাটা লেখা আছে আই সেড ইউ, এই জায়গাটাই মনে রাখবে ভুল আছে। ঠিক আছে, এইটা অ্যাকচুয়াল। ধরো তুমি কোন একটা সেন্টেন্সকে যখন তুমি সেটাকে ইনডাইরেক্ট সেন্টেন্স করছো, মানে তখন কি হবে সেড, সেড টু থাকলে টোল্ড হয়ে যায়। তাহলে এখানে কিন্তু অ্যাকচুয়াল তুমি বলতে পারতো আই টোল্ড ইউ থাকলে কিন্তু ঠিক ছিল, বাট এই আই সেড ইউ আছে, তাহলে এটা কিন্তু ভুল আছে। তাহলে অপশন এ কিন্তু হয়ে গেল এখানে সঠিক উত্তর। বাকি যেগুলো আছে সবই কিন্তু ঠিকই ছিল। এখানে কিন্তু হতো কি আই টোল্ড ইউ, আই টোল্ড ইউ এটা থাকলে কিন্তু ঠিক ছিল। নেক্সট, মাই নিস ইজ অ্যান অ্যামেচার আর্টিস্ট। অ্যামেচার, অ্যামেচার মানে কি? খুবই গুরুত্বপূর্ণ এবং এটা দেখবে বিসিএস এ, ডাব্লিউবিসিএস এ অনেকবার কিন্তু এই প্রশ্নটি পরীক্ষায় কিন্তু এসেছে। অ্যামেচার মানে তুমি বলতে পারো যে তোমার যে অদক্ষ তাকে আমরা বলবো কি অ্যামেচার, অদক্ষ। তাহলে তাহলে যে দক্ষ সেটাই হয়ে যাবে, কারণ অ্যান্টোনিম চেয়েছে, বিপরীত শব্দ চেয়েছে। তাহলে অ্যামেচারের তোমাকে এখানে বিপরীত শব্দ চেয়েছে, মানে দক্ষ মানে কি এক্সপার্ট। অপশন ডি এর মধ্যে যেটি দেখতে পাচ্ছ এটাই হচ্ছে কি, এটা হচ্ছে দক্ষ বা এক্সপার্ট। তাহলে এটাই হয়ে গেল তোমার সঠিক উত্তর। বাকি যেগুলো দেখো আছে, বোরিং, বলে না বোরিং ফিল করছি মানে কি বিরক্তি ফিল করছি। ডিসেন্ট, ডিসেন্ট মানে তুমি বলতে পারো যে অনেক ভদ্র। ঠিক আছে, শালীন, ভদ্র। ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং বলতে যে স্বাধীনভাবে কাজ করে আর কি, তাই সেটাকে ফ্রিল্যান্সিং করা বলা হয়। তাহলে এটা অপশন ডি কিন্তু তোমাকে সঠিক উত্তর নিয়ে নিতে হবে। দ্য হোল হার্ড অফ ক্যাটল ড্যাশ টু বি সোল্ড। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? তাহলে এখানে দেখো যা বলছে দ্য হোল হার্ড অফ ক্যাটল। দেখো ক্যাটল কিন্তু মনে রাখবে সিঙ্গুলারও হয় প্লুরালও হয়, বাট এখানে যখন দ্য হোল হার্ড অফ ক্যাটল মানে অ্যাকচুয়াল বলতে চাইছে যে পুরো একটা গরুর পালকে বলছে, পালকে বিক্রি করার ব্যাপারে বলা হচ্ছে। তাহলে তো তখন মনে রাখবে এটা এখানে কিন্তু এটাকে তোমাকে সিঙ্গুলার হিসাবে কিন্তু ব্যবহার করতে হবে। ঠিক আছে, এখানে তোমাকে কি নিতে হবে? দ্য হোল হার্ট অফ আছে না, যে কারণে তোমাকে কি নিতে হবে? সিঙ্গুলার, সিঙ্গুলার ভার্ব নিতে হবে। এবারে সিঙ্গুলার ভার্ব কি আছে দেখো, আর আছে, আর তার তো প্লুরাল কেটে দাও, হ্যাভও প্লুরালের ক্ষেত্রে হয়। তাহলে ইজ এবং ওয়াজ এর দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। তাহলে আমরা দেখি দ্য হোল হার্ড অফ ক্যাটল ইজ টু বি সোল্ড। তাহলে ইজ টু বি সোল্ড অপশন বি কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই। বলছে হাউ ডিড ইউ ড্যাশ দিস দিস প্রিসিয়াস স্টোন। বলছে হাউ ডিড ইউ ড্যাশ দিস প্রিসিয়াস স্টোন, মানে বলছে যে তুমি এই মূল্যবান পাথরটা কিভাবে পেলে বা কিভাবে তুমি এবারে দেখো অপশন আছে কাম অফ মানে কি, তুমি কাম অফকে ওখানে বসাও। বলছে হাউ ডিড ইউ কাম অফ, কাম অফ মানে বর্ন, এটার মানে আগে জানতে হবে এটার মানে কি জন্মগ্রহণ করা। তাহলে এটা তো কোনো আসছেই না, পাথরটা জন্মগ্রহণ করবে নো, কাটো, কেটে বাদ দাও।
ঠিক আছে। কাম অফ, কাম অফ মানে তুমি বলতে পারো যে সফল হওয়া বা খুলে যাওয়া, এটা হচ্ছে না কখনো। ঠিক আছে। কাম রাউন্ড, কাম রাউন্ড মানে তুমি বলতে পারো চেতনা ফিরে পাওয়া, ঠিক আছে, বা রাজি হওয়া, এটা হচ্ছে কাম রাউন্ড, তাহলে এগুলো হচ্ছে না। কাম বাই যেটি আছে, কাম বাই মানে হচ্ছে সংগ্রহ করা বা পাওয়া, ঠিক আছে। এই যে দেখো প্রিসিয়াস স্টোনটা কিভাবে পেয়েছো বললাম না, তাহলে কি গেট সামথিং, ঠিক আছে। কাম বাই মানে কি গেট, গেট সামথিং, ঠিক আছে। তাহলে আমরা কাম বাইটাকেই এখানে কিন্তু সঠিক উত্তর করে নেব। নেক্সট প্রশ্ন বলছে সামওয়ান ড্যাশ ফর দ্য ম্যানেজার সিন্স 10 AM, সামওয়ান ড্যাশ ফর দ্য ম্যানেজার সিন্স 10 AM। দেখো সিন্স এখানে দিয়ে দিয়েছে, মানে তোমাকে এখানে টেন্সের থেকে একটা কোশ্চেন দিয়েছে, টেন্স। আমি বলেছি দেখো তোমাদের কিন্তু টেন্স থেকে প্রশ্ন পাবে, কারণ সেন্টেন্স স্ট্রাকচারে তোমরা এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। বলছে সামওয়ান ড্যাশ ফর দ্য ম্যানেজার সিন্স 10 AM। এবার দেখো এটা সিন্স বলে দিয়েছে, ফর বলে দিয়েছে। আমরা সিন্স ফর কখন ব্যবহার হয়, ঠিক আছে, যখন না পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে এখানে দেখতে পাচ্ছ এই অপশন ডি এর মধ্যে সুন্দর আছে হ্যাজ বিন ওয়েটিং, তাহলে হ্যাজ বিন ওয়েটিং হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এই যে আমরা সিন্স দেখে কিন্তু আমরা এটাকে উত্তর নিলাম। দে হায়ার্ড এ ড্যাশ অফ মিউজিশিয়ান, এবারে মিউজিশিয়ানের জন্য কোনটি হয় না ব্যান্ড অফ মিউজিশিয়ান হয়, কি হয় ব্যান্ড অফ মিউজিশিয়ান। তাহলে অপশন বলছে দে হায়ার্ড এ ড্যাশ অফ মিউজিশিয়ান, মানে তারা একদল, ঠিক আছে, মানে সঙ্গীত শিল্পীকে কি করেছিল হায়ার করেছিল, মানে ভাড়া করেছিল। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে গেল কি না ব্যান্ড অফ মিউজিশিয়ান কিন্তু হয়ে যায়। তাহলে এইভাবেই কিন্তু ইংরেজিতে তোমরা কিন্তু সব জায়গা থেকে কিন্তু প্রশ্ন পেতে পারো, ঠিক আছে। তাহলে কিন্তু তোমরা দেখবে। এবারে চলো আমরা দেখে নিই জেনারেল অ্যাওয়ারনেসের উপরে কি কি প্রশ্ন এসেছে। আচ্ছা তোমাদের বলে দিই, এই 10-এর মধ্যে আউট অফ 10-এর মধ্যে ইংরেজিতে তোমাদের কত হলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, এবং কে কোথা থেকে ভিডিওটা আমার দেখছো সেটাও কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এবং যদি তোমাদের অবশ্যই ভালো লাগে এই সিরিজটা আমাকে জানাবে, আমি তাহলে যতগুলো সম্ভব তোমাদের মক টেস্ট এই কম সময়ে, যদিও কিছুদিন আছে, সেই কয়েকদিনের মধ্যেই কিন্তু আমি ডেইলি একটা করে দেওয়ার চেষ্টা করব। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে। 11 নম্বর প্রশ্ন বলছে আইনি আকবরী গ্রন্থের লেখক কে, আইনি আকবরী গ্রন্থের লেখক হচ্ছে কে না আবুল ফজল, বাদাউনি কিন্তু হবে না। নেক্সট বলছে কোন ক্ষেত্রটি, অ্যাকচুয়াল ক্ষেতটি হবে এটা, আচ্ছা কোন ক্ষেত্রটি তুলো চাষের জন্য উপযুক্ত। তাহলে এখানে দেখো তুলা চাষটা কখন হয় কোথায় হয় আগে বুঝতে হবে। তুলা চাষটা মনে রাখবে কটন কাল্টিভেশনটি হয় না রেগুর সয়েলে, রেগুর সয়েল, ঠিক আছে, মানে যেটা অ্যাকচুয়াল ব্ল্যাক সয়েল আর কি, ব্ল্যাক সয়েল কালো মাটি, কালো মাটিতে মনে রাখবে কি হয় না তুলো চাষ সব থেকে ভালো হয়। এবং এই কালো মাটির আরেকটি নাম কি রেগুর সয়েল, ক্লিয়ার। এবং কালো মাটির মনে রাখবে যতগুলি মাটি আছে তার মধ্যে ওয়াটার রিটেনশন পাওয়ার বা জল ধারণ ক্ষমতা, ঠিক আছে, জল ধারণ ক্ষমতা ম্যাক্সিমাম কার এই ব্ল্যাক মৃত্তিকা বা কালো মাটি। এই কালো মাটি অপশন ডি, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। দাক্ষিণাত্যের মালভূমিতে কিন্তু কালো মাটি আছে। তাহলে তুলো চাষটা কোথায় হবে অবশ্যই দাক্ষিণাত্যের মালভূমিতেই হবে। গঙ্গা, ব্রহ্মপুত্র উপত্যকা বা সিন্ধু গঙ্গা উপত্যকা, সিন্ধু গঙ্গাতে মনে রাখবে এখানে প্রচুর পরিমাণে কিন্তু পলি মাটি আছে, ঠিক আছে। তাহলে পলি মাটিতে মনে রাখবে পলি মাটিতে অন্যান্য চাষ ম্যাক্সিমাম যত চাষ আছে পলি মাটিতে কিন্তু ভালো হয়, বাট এই তুলো চাষটা মনে রাখবে ব্ল্যাক সয়েলের মধ্যে কিন্তু হয়। কচ্ছের রন বুঝতে পারছো গুজরাটে আছে কচ্ছের রন। আচ্ছা হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন, তাহলে হাইকোর্টের যে প্রধান বিচারপতি আছে তাকে কে নিযুক্ত করেন, তা আমাদের ভারতবর্ষের যিনি প্রেসিডেন্ট তিনি কিন্তু নিযুক্ত করেন। তাহলে হাইকোর্টের প্রধান বিচারপতিকে অ্যাপয়েন্টমেন্ট কে দেন, রাষ্ট্রপতি অ্যাপয়েন্টমেন্ট দেন। বলছে নিম্নোক্ত পাখিদের মধ্যে কোনটি উড়তে পারে না, তাহলে আমরা জানি এটা পড়েওছি ছোটবেলায় কিন্তু পড়েছি আমরা, যে কোন পাখি উড়তে পারে না, কিউই, কিউই এই পাখিটা কিন্তু উড়তে পারে না। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং কি বাচ্চাদের প্রশ্ন, তবুও কিন্তু তোমরা দেখে রাখবে কিছু এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে গুগলি টাইপের।
ছত্রাক বিদ্যাকে কি বলা হয়? এই প্রশ্ন অনেকবার আমি বলেছি, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। ছত্রাক বিদ্যাকে বলা হয় কি? মাইকোলজি। ঠিক আছে, মাইকোলজি এবং ফাইকোলজি দুটো কিন্তু আসে। অ্যালগি অ্যালগি সংক্রান্ত বিদ্যাকে বলা হয় কি? ফাইকোলজি। আর মাইকোলজি হচ্ছে ছত্রাক। ঠিক আছে, ফাঙ্গাসের জন্য কি হবে? মাইকোলজি। আর অঙ্কোলজি বলতে ওই ক্যান্সার সেল নিয়ে, ঠিক আছে, ক্যান্সার জিন বা ক্যান্সার সেল নিয়ে, এটাকে বলা হয় অঙ্কোলজি আর কি। নেক্সট 16 নম্বর বলছে ইমেল ঠিকানায় ডোমেন নামের সর্বশেষ অংশটিকে কি বলা হয়? না, সর্বশেষ অংশটিকে বলা হবে কি? টিএলডি। টিএলডি, ঠিক আছে, টপ লেভেল ডোমেন বলা হয় কি? না, টপ লেভেল ডোমেন। টপ লেভেল ডোমেন বলা হয়। ক্লিয়ার? এবং এই টপ লেভেল ডোমেনের মধ্যে কি আছে না, দেখবে তোমার .com থাকে। ঠিক আছে, কোনো কিছু বললে .com বা .org এটাও থাকে। আবার কখনো দেখবে .in থাকে। তাহলে এইগুলো যেগুলো দেখতে পাচ্ছ না, এইগুলো সবই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট 17 নম্বর মহিলাদের প্রথম ক্রিকেট ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়। তাহলে মেয়েদের যে প্রথম ওয়ার্ল্ড কাপ সেটি কোথায় বা কবে হয়েছিল? আগে দেখো, সব থেকে ইম্পর্টেন্ট যে কবে হয়েছিল না, 1973। এই প্রশ্নটি কিন্তু ডাব্লিউবিপিতে পরীক্ষায় কিন্তু এসেছে, খুব গুরুত্বপূর্ণ, যে মেয়েদের ফার্স্ট ওয়ার্ল্ড কাপ 1973-তে কিন্তু হয়েছে। আর যদি বলা হয় যে পুরুষদের পুরুষদের ওয়ার্ল্ড কাপ প্রথম কবে হয়েছিল? 1975, 1975 সালে ছেলেদের কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড কাপ হয়েছিল। এবং যে ওয়ার্ল্ড কাপে জয়লাভ করেছিল কে? না, ওয়েস্ট ইন্ডিজ। ঠিক আছে, তাহলে ফার্স্ট যে ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেই ওয়ার্ল্ড কাপে কিন্তু জয়লাভ করেছিল কে? ওয়েস্ট ইন্ডিজ। খুবই গুরুত্বপূর্ণ। এবং তোমাদের জন্য প্রশ্ন থাকলো, রিসেন্টলি তোমরা জানো 2025 সালে ফিমেলের যে ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে, ফিমেল যে ওয়ার্ল্ড কাপ হলো, মানে ওয়ার্ল্ড কাপ বলতে এটা 50 ওভারের ওডিআই ওডিআই ওয়ার্ল্ড কাপ হয়েছে রিসেন্টলি, তোমরা জানো 50 ওভারের। ওডিআই বলতে ওয়ান ডে ক্রিকেট আর কি। তো এই 50 ওভারের যে ওয়ার্ল্ড কাপ হলো তাতে কে জয়লাভ করেছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই, ব্যাটম্যান চরিত্রের সৃষ্টিকর্তা কে? তাহলে ব্যাটম্যান চরিত্রের সৃষ্টিকর্তা বব কেন, বিল ফিঙ্গার এবং বি উভয়ে এবং স্ট্যান লি। সঠিক উত্তর হয়ে যাবে কি? না, অপশন বি, এ এবং বি দুটোই কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন, রাষ্ট্র সমবায় সমিতির স্বেচ্ছা। আচ্ছা দেখো, এত কিছু আমি পড়বো না, যখনই দেখবে কিছু জিনিস না এত না পড়েও তুমি কিন্তু উত্তর করতে পারবে। দেখো এখানে কি বলছে, যে কততম সংবিধান সংশোধনের দ্বারা নির্দেশমূলক নীতিতে 43B নম্বরটি ধারাটি যুক্ত করা হয়েছে। তাহলে 43B-তে কি আছে না, কোঅপারেটিভ সোসাইটির কথা বলা আছে। কি? কোঅপারেটিভ সোসাইটি। এই কোঅপারেটিভ সোসাইটি মনে রাখবে 97তম অ্যামেন্ডমেন্ট। এই 97তম অ্যামেন্ডমেন্ট কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোঅপারেটিভ সোসাইটি 97তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিন্তু যুক্ত করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, ভারতরত্ন প্রাপক প্রথম খেলোয়াড় কে? তাহলে প্রথম কোন খেলোয়াড় ভারতরত্ন পেয়েছিলেন? না, তোমরা জানো যে সচিন তেন্ডুলকর 2014 সালে তিনি কিন্তু ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছেন এবং তিনি হচ্ছে প্রথম খেলোয়াড় যে ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছে। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই যে ধ্যানচাঁদ, একে কি বলা হয়? হকির জাদুকর বলা হয়। হকির জাদুকর, ইনি কিন্তু ফেমাস। উইজার্ড অফ হকি কাকে বলা হয়? না, তোমার মেজর ধ্যানচাঁদকে বলা হয়। ঠিক আছে, এবং এই মেজর ধ্যানচাঁদ অ্যাওয়ার্ডও দেওয়া হয়, তোমরা নিশ্চয়ই জানো। 2025 সালের কোথায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম অ্যানুয়াল মিটিং অনুষ্ঠিত হলো? তাহলে এটি অনুষ্ঠিত হয়েছে কোথায়? না, 2025-এ সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে। নেক্সট প্রশ্ন বলছে, জলে জৈব দূষণের মাত্রা পরিমাপ করা হয় কোন পরীক্ষার মাধ্যমে? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, BOD, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড এর মাধ্যমে কিন্তু চেক করা হয়।
নেক্সট প্রশ্ন বলছে মাটির অম্লত্ব মানে অ্যাসিডিটি কমানোর জন্য কি ব্যবহার করা হয়? দেখো অ্যাসিডকে তোমাকে যদি তোমার কমাতে হয় তোমাকে কি দিতে হবে, তার মধ্যে ক্ষার দিতে হবে। তাহলে ক্ষার দিতে গেলে দেখো অপশন একটি আছে, চুন সুন্দর আছে, চুন, তারপর ডলোমাইট, ঠিক আছে। তাহলে অ্যাসিডের মধ্যে লাইম দিলে তবে তো তুমি সেটাকে তার পিএইচটা তোমাকে করবে না, ঠিক আছে। তাহলে এটা কি হবে সঠিক উত্তর? অপশন বি কিন্তু হয়ে যাবে এর সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমি দেখে নিই, ভারতের মিসাইল ম্যান কাকে বলা হয়? হ্যাঁ, মিসাইল ম্যান বলা হয় ভারতবর্ষের ডক্টর এপিজে আব্দুল কালামকে, ঠিক আছে। এবং ইনার অটোবায়োগ্রাফি খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসে। কি না, উইংস অফ ফায়ার। উইংস অফ ফায়ার পরীক্ষার জন্য ভিভিআই মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা কিন্তু দেখে যাবে। নেক্সট বলছে সাম্প্রতিককালে বিশ্বব্যাপী একটি প্রধান অর্থনৈতিক উদ্বেগ হলো স্ট্যাগফ্লেশন। এর বৈশিষ্ট্য কি? স্ট্যাগফ্লেশনের বৈশিষ্ট্য হয়ে যাবে অপশন সি, সঠিক উত্তর হয়ে যাবে কি নিম্ন প্রবৃদ্ধি এবং উচ্চ মুদ্রাস্ফীতি। নিম্ন প্রবৃদ্ধি এবং উচ্চ মুদ্রাস্ফীতি, ঠিক আছে। লো গ্রোথ এবং হাই ইনফ্লেশন, এটা সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট 26 নম্বরে কি আছে, ভারতের জনপ্রিয় ঐতিহ্যবাহী মার্শাল আর্ট কালারি পাইটু কোথায় প্রচলিত? তাহলে এই কালারি পাইটু এটার সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন এ কেরালা। কেরালা হয়ে যাবে এর সঠিক উত্তর। যৌন অপরাধে নারীর পরিচয় প্রকাশ করা কোন আইনে নিষিদ্ধ? তাহলে যদি কোনো নারীর যৌন অপরাধে মানে অপরাধ তার উপরে করা হয় বা অত্যাচার করা হয়, তখন কিন্তু তার যে পরিচয় সেটা কিন্তু কখনোই কিন্তু মানে পাবলিক করা উচিত নয় বা করা যাবে না। এটা কিন্তু আমাদের আইনেই আছে এবং এটা আইপিসি 228 তে কিন্তু আছে, আইপিসি 228 28 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা সাধারণত কোন শ্রেণী পর্যন্ত দেওয়া হয়? তাহলে প্রাইমারি যে এডুকেশন, বুঝতে পারছো, এখন প্রাইমারি বলতে এক থেকে 5, 1 থেকে একদম 5 পর্যন্ত প্রাইমারি স্কুল আমরা বলি। এবারে তোমাদের অনেকের মধ্যে হতে পারে যে ক্লাস 4, না ক্লাস 4 কিন্তু এখন নয়, এখন প্রাইমারি স্কুলের মধ্যে কিন্তু ক্লাস 5 পর্যন্ত এসে গেছে। তাহলে ক্লাস 5 কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। সম্প্রতি কোন দেশ ভেনেরা ডি মিশন লঞ্চ করার ঘোষণা করলো? তাহলে এটার সঠিক উত্তর হয়ে যাবে কে না অপশন এ রাশিয়া। রাশিয়া হয়ে যাবে এর সঠিক উত্তর। সম্প্রতি রুবেলা মুক্ত দেশ হিসাবে ঘোষিত হলো, তাহলে রুবেলা মুক্ত দেশ হিসাবে ঘোষণা করা হয়েছে কাকে? নেপালকে। এই ছিল আজকের টোটাল 30টা প্রশ্নপত্র, ঠিক আছে। তো তোমরা এই জিকে আউট অফ 20-র মধ্যে তোমাদের স্কোর কত হলো অবশ্যই জানাবে। আমি কিন্তু টোটালটা এখন কমপ্লিট করব, এবার আসল খেলা হবে জিআই এবং ম্যাথমেটিক্সে। দেখি তোমরা কেমন খেলতে পারো, ঠিক আছে। তোমাদের জিআই এবং ম্যাথমেটিক্সে কেমন তোমরা স্কোর করতে পারো দেখা যাক। আচ্ছা, কিছু প্রশ্ন আছে আমি পড়ি, এই প্রশ্নগুলো একটু লেন্দি মনে হতে পারে, বাট আমি যেভাবে করাবো আমি চেষ্টা করছি তোমাদের একদম ক্রিস্টাল ক্লিয়ার করা, তোমরা যাতে নিজেরাও ওগুলোকে বুঝতে পারো যে কিভাবে তোমাদের সলিউশন করে আসতে হবে। দেখো বলছে পি কিউ আর এস টি ইউ ভি এটি বৃত্তে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। আগে কটা আগে দেখে নিই, তাহলে 1 2 3 4 5 6 7টা আছে। তাহলে আমি আগে প্রথমেই একটি গোল করে দেবো, গোল করে 7টা টানবো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই যে 7টা, তুমি 7টা প্রথমেই তুমি টেনে নিলে, ঠিক আছে। দিয়ে এবারে আমি একটা একটা করে পড়বো। কি বলছে? ভি এবং এস এর ঠিক মাঝখানে রয়েছে কে? পি আছে। তাহলে পি ধরো আমি এখানে রাখলাম, সেটা ভি এবং এস এর মাঝখানে, তাহলে ভি এবং এস, ভি এস এর মাঝখানে কে আছে? পি আছে। আচ্ছা, এবারে তোমরা দুটো জিনিস ভাববে যে এইখানে ভি আছে, ভি এর জায়গায় এখানে এসও হতে পারতো, বা এইখানে এস এর জায়গায় এটা ভি হতে পারতো। এই দুটো অপশন কিন্তু দুটোকেই তোমাকে কিন্তু লিখে রাখতে হবে অবলিক দিয়ে। কেন লিখে রাখবে আমি এখনই দেখাবো। নেক্সট তারপর যে আছে বলছে এস এর ঠিক দ্বিতীয়তম ডান দিকে, এস এর ঠিক দ্বিতীয়তম ডান দিকে,
ঠিক আছে, তাহলে এস এর দেখো সবাই মুখ এদিকে করে আছে, হ্যাঁ, তাহলে দ্বিতীয়তম ডান দিকে কি বলছে না কিউ এবং ইউ এর মাঝখানে রয়েছে আর। দেখো যদি এখানে আমি এইখানে যদি আমি এস কে ধরি, তাহলে এস এর ডান দিক কোনটা? ডান দিকটা মনে রাখবে এই দিকটা আর কি, যেহেতু মুখটা এদিকে করে আছে তাহলে এস এর ডান দিক এই দিকটা। যদি এস ভাবতাম তাহলে 1 2, তাহলে দ্বিতীয়তম ডান দিকে তো অলরেডি ভি আছে, তাহলে এইখানে কিন্তু এস ধরা যাবে না। তা তোমাকে এইখানটা তোমাকে কি করতে হবে? এইখানটাকে ভি লিখতে হবে এবং ওইটাকে তোমাকে এস করতে হবে। বুঝতে পারলে? মানে তোমাকে কিন্তু দুটো ভাবনা ভেবে রাখতে হবে যে মানে ভিটা বা এসটা এদিকেও হতে পারে ওইদিকেও হতে পারে। দেখো এবারে তুমি দেখো সুন্দর করতে পারবে। বলছে এস এর দ্বিতীয়তম ডান দিক, তাহলে এস এর ডান দিক 1 নম্বর 2 নম্বর, দ্বিতীয়তম ডান দিকে কে আছে? না আর আছে, আর আছে। আর বলছে কার কার মাঝে আছে? না কিউ এবং ইউ এর মাঝখানে আছে। তাহলে আমি এখানে কিউ করছি, এখানে ইউ করছি, তাহলে উল্টাও হতে পারে। ঠিক আছে, আমি পরে ভাববো, আমি আগে দেখি কি আছে, তারপরে কি শর্ত দিয়ে আছে। বলছে টি এর পাশে কিউ এর অবস্থান নয়, তাহলে এখানে টি আছে নিশ্চয়ই, কারণ টি তো আর কোথায় নেই। তাহলে টি এর অবস্থান এখানে, বলছে টি এর পাশে কিন্তু কে হবে না? কিউ হবে না, তাহলে কিউটা এখানে এখানে ঠিকই আছে। আর যদি বলতো যে টি এর পাশে কিউ আছে, তাহলে তোমাকে কিন্তু এখানে কিউ করতে হতো। এই হচ্ছে ছক টানা। এরপরে বলছে যে নিচের কোন বক্তব্যটি সত্য নয় তোমাকে খুঁজে বের করতে হবে। দেখো বলছে ইউ এর বাম দিকে আর রয়েছে। আচ্ছা দেখি ইউ এর, দেখো এই ইউ এর ডান দিকেটা, এটা ডান দিক, ঠিক আছে, এটা ডান দিক, আর এই দিকটা হচ্ছে কি বাম দিক। বাম দিক, বাম দিক। কি বলছে না ইউ এর ডান দিকে, ইউ এর ডান দিকে, আচ্ছা ইউ এর বাম দিকে বলছে আর রয়েছে, ঠিক, একদম ঠিক বলেছে। তাহলে এটা কিন্তু মিথ্যা নয়, ঠিক আছে, এটা সত্যই হবে। বলছে কিউ এর তৃতীয় ডান দিকে আর রয়েছে, কিউ এর তৃতীয় 1 2, ঠিক আছে, 3, তৃতীয় ডান দিকে বলছে আর, তাহলে এটা কিন্তু ভুল, মানে এটাই হয়ে যাবে সঠিক উত্তর। আগে আমি দেখি পরের গুলা মেলাই। বলছে আর এর ডান দিকে ইউ আছে, তাহলে আর এর ডান দিকে ইউ আছে, ঠিকই বলেছে এটা। আচ্ছা টি এর দ্বিতীয়তম বাম দিকে আর রয়েছে, তাহলে টি এর, ঠিক আছে, টি এর দ্বিতীয়তম বাম দিক, দ্বিতীয়তম, তাহলে 1 2, দ্বিতীয়তম বাম দিকে কে আছে? আর রয়েছে, এটাও ঠিক। তাহলে দেখো সবগুলোই ঠিক ছিল, একটিই ভুল ছিল, সেটি হচ্ছে অপশন বি। তাহলে এটাই হয়ে গেল আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো বলছে এটাকে কলাম এ এবং কলাম বি কে সাজাতে বলেছে, কত সহজ। দেখো বলছে কবির কাজ কি? ডাক্তারের কাজ কি? প্রকৌশলীর কাজ কি? শিক্ষকের কাজ কি? শিক্ষকের কাজ এই যে আমি ধরো শিক্ষক বা টিচার, আমি তোমাদের পড়াচ্ছি, মানে আমার কাজ কি? পড়ানো। যে কবি হবে সে কি করবে? সৃজনশীল লেখালেখি তার হবে, ঠিক আছে। যে ডাক্তার হবে সে কি করবে? চিকিৎসা করবে। এবং যে, দেখো এবারে বাকিগুলো অপশন তোমার এমনি কিন্তু মিলে যাবে। তাহলে আমি প্রথম এ কি আছে, এ এর মধ্যে 3 হলো, তাহলে A3, এখানে দেখো A1 আছে, A2 আছে, কেটে দাও, তাহলে A3 দুটো হতে পারে। বলছে B2, দেখা যাক, বি মানে কি? ডাক্তার চিকিৎসা, অবভিয়াসলি, তাহলে B2 এটাই উত্তর হয়ে যাবে, কারণ এখানে B4 আছে, কেটে গেল, তাহলে অপশন বি হয়ে গেল সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন বলছে নিচের কোনটি বেমানান, তাহলে কোনটি অড। এবারে বলি আমি, তোমাদের এই ধরনের প্রশ্নই কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বেশি। অড ওয়ান আউট তোমাদের আমি শিখিয়েছি, সেখানে দেখবে অনেকগুলো করিয়েছি, যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই যে দেখে নাও অড ওয়ান আউট। তো এটা আমার যেটা মনে হয়েছে সেটা তোমরা কি নেবে না সূর্য নাও উত্তর। কেন সূর্য নিলে একটু বলে দিই। কারণ দেখো মঙ্গল, শনি, চন্দ্র, এরা হচ্ছে, দেখো সবাই কিন্তু এদের কোনো নিজস্ব কিন্তু আলো নেই। এবার এটা গ্রহ, এটাও গ্রহ, বাট এটা কি? এটা হচ্ছে উপগ্রহ, গ্রহ নয়। তাহলে তোমরা এটা বলতে পারতো যে স্যার তাহলে আপনি সূর্য কেন নিচ্ছেন? আমি সূর্য এই জন্যই নিলাম যে এরা সব গ্রহ, এদের কিন্তু নিজস্ব আলো নেই, শুধুমাত্র সূর্যের কিন্তু নিজস্ব আলো আছে, তাই কিন্তু আমি সূর্যকে কিন্তু নিলাম। এবারে তোমরা আবার বলতে পারো যে স্যার এই দুটো তো গ্রহ, এইটা তোমার সৌরমণ্ডলের মধ্যে সূর্য আছে, এই গ্রহগুলি আছে, তার চন্দ্র তো আলাদা। দেখো চন্দ্র কিন্তু এটাও কিন্তু উপগ্রহ। এবার দেখো গ্রহ উপগ্রহ, এখানে কিন্তু কনসেপ্টটা কিন্তু তোমাকে যেমন ভাবে ভাববে তুমি, এমনও হতে পারে হয়তো উত্তর চন্দ্র দিয়ে দিতে পারে,
তাহলে এটা কিন্তু রয়ে গেল টোটালি যে টিচার কোশ্চেন তৈরি করছে, কোশ্চেন সেট তৈরি করছে, তার উপরে থাকবে। তো তোমরা জানাবে এটা কি হতে পারে। আমার তো মনে হলো অপশন এই হবে। এবার দেখো কি বলছে, 7টা বাক্স আছে এ থেকে জি পর্যন্ত। বলছে একটি আরেকটির উপরে কি হয়েছে, রাখা হয়েছে, কিন্তু একই ক্রমানুসারে রাখা নেই। মানে উপরে উপরে রাখা আছে কিন্তু এবিসিডি এরকম করে রাখা নেই কিন্তু। আচ্ছা কি বলেছে দেখি, আমার শর্ত অনুযায়ী তাহলে সাজাই। বলছে ই বাক্সটি সবচেয়ে উপরে, তাহলে সব থেকে উপরে একটি বাক্স আছে, সেটির নাম হচ্ছে ই। জি বাক্সটি, বলছে জি বাক্সটি এর উপর তৃতীয় স্থানে রয়েছে। ধরো এখানে এ আছে, এখানে ধরো এ আছে, এ থেকে 3 নাম্বার, তাহলে একটা বাক্স, দুটা বাক্স, তিনটা বাক্স, ঠিক আছে। তৃতীয় স্থানে কি রয়েছে না, এ এর তৃতীয় স্থানে রয়েছে জি। অ্যাকচুয়াল বাক্সগুলো টাচ আছে একে অপরের সঙ্গে, আমি টাচ রাখিনি যদিও। আচ্ছা, দিয়ে বলছে এফ বাক্সটি জি এর উপরে রয়েছে, তাহলে এফ বাক্সটি, এই যে এফ বাক্সটি কার আছে, জি এর উপরে আছে এফ বাক্সটি। আচ্ছা বি বাক্সটি, বলছে বি বাক্সটি ঠিক সি বাক্সের নিচে আছে, তাহলে বি বাক্স, ঠিক আছে, ধরো বি, এটা এটা বি, এটা কার নিচে আছে, সি এর ঠিক নিচে আছে, বিটা সি এর নিচে আছে। আর বিডি এর মাঝখানে একটি বাক্স আছে, তাহলে এখানে বি নিশ্চয়ই ডিটা তাহলে নিচে আছে, তাহলে এই বিডি তার মাঝে দেখো একটি আছে, এ আছে। আর দিয়ে বলেছে ডি এবং জি এর মাঝখানে কতগুলি বাক্স রয়েছে খুঁজে বের করতে হবে। তাহলে এই যে ডি এবং এই যে জি এর মাঝে কতগুলি, তাহলে একটা, দুটা, তিনটা, তাহলে ডি এবং জি এর মাঝে কতগুলি বাক্স আছে, 3টি বাক্স আছে। তোমাকে কিন্তু এইভাবে সাজিয়ে সাজিয়ে ধৈর্য নিয়ে কিন্তু এটা পরীক্ষার হলে করে আসতে হবে। নেক্সট প্রশ্ন বলছে সম্পূর্ণ শব্দটি খুঁজে লেখো। ফুড, ফুড হচ্ছে কোথায় জমা হচ্ছে, স্টোমাকে। ফুয়েল, ফুয়েল কোথায় জমা হয় না, ইঞ্জিনের মধ্যে জমা হচ্ছে, ইঞ্জিনে দেয়া হচ্ছে, তাহলে অপশন এ হয়ে যাবে এর সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি আছে, আচ্ছা ডে, ডে থেকে উইক হয়েছে, মান্থ থেকে কি হবে, দেখো ডে 7 দিনকে নিয়ে আমরা কি করি, একটা উইক তৈরি করি। আচ্ছা 12 মাসকে, মাসকে বেশ যখন বেড়ে যাবে সেটা কি হয়ে যাবে, একটা ইয়ার হয়ে যাবে, তাহলে অবভিয়াসলি অপশন ডি কিন্তু আমাকে এখানে নিয়ে নিতে হবে। 37 বলছে যেমন ভাবে সেন্টিমিটার সম্পর্কিত হচ্ছে মিটারের সঙ্গে, তেমন ভাবে পয়সা সম্পর্কিত হচ্ছে ড্যাশের সঙ্গে। তাহলে সেন্টিমিটার সম্পর্কিত হচ্ছে মিটারের সঙ্গে, ঠিক তেমন ভাবে পয়সা সম্পর্কিত হচ্ছে ক্যাপিটাল, ওয়েলথ, রুপি, কয়েন। আগে ভালো করে বুঝো, 1 সেমি সমান কি, আগে বলো 1 মিটার, 1 মিটার, ডেসিমিটার সেন্টিমিটার মানে কি 100 সেন্টিমিটার, তাহলে এর সঙ্গে এর সম্পর্ক এটি আছে। একই রকম দেখো, তাহলে আমরা 100, এখানে রুপি আছে, রুপি বলতে রুপিজ আর কি, হ্যাঁ এই রুপিজ আর কি। রুপিজ মানে কি দেখো 1 রুপিজ, 1 রুপিজ হলে কত হয়, 100 পয়সা হয়, 100 পয়সা হয়। তাহলে এখানে অপশন সি কিন্তু তোমাকে নিয়ে নিতে হবে। কেউ কিন্তু ভুলেও ক্যাপিটাল বা ওয়েলথ বা কয়েন কিন্তু নিতে যাবে না, এটা অপশন সি কিন্তু তোমাকে নিতে হবে। একটু ঘোরানো আছে কিন্তু তোমাদেরকে অপশন সি কিন্তু নিতে হবে। আচ্ছা রেডিওর কাজ কি না, রেডিও কি তৈরি করে, সাউন্ড তৈরি করে। টেলিভিশন, টেলিভিশনের কাজ সাউন্ডও তৈরি করে এবং কি দেখায়, ইমেজ দেখায়, তাই তো, তাহলে ইমেজ, অপশন বি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। চ্যানেল, চ্যানেলটা করতে যাবে না, কালারও করতে যাবে না। সিরিয়াল, অনেকে ভাববে সিরিয়াল দেখায়, সিরিয়ালস করে দিই না, সিরিয়াল কিন্তু করতে যাবে না, ঠিক আছে। টেলিভিশনের মধ্যে ইমেজ কিন্তু অপশন এ কিন্তু করে আসবে। প্রদত্ত, বলছে নিজের প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোন নাম্বারটি অন্যদের থেকে আলাদা, অন্যদের থেকে ডিফারেন্স কোন নাম্বারটি। দেখো 22, 12, 27, 9, তুমি একটু ভালো করে দেখলে খেয়াল করবে, দুটো জিনিস ভাবতে পারো। প্রথমে তুমি ভাবতে পারো যে অড নাম্বার বা ইভেন নাম্বার, কিন্তু দেখো এখানে কেমন আছে যে দুটো অড দেওয়া আছে, দুটো ইভেন দেওয়া আছে, তাহলে আমি এই ভাবনাটা, এই যে দুটো ভাবনা বাদ দিয়ে দিলাম। নেক্সট আমি ভাববো ডিভিজিবিলিটি দিয়ে ভাববো। ডিভিজিবিলিটি দেখো এই যে এটাকে 3 দিয়ে ভাগ করা যাবে, এটাকেও 3 দিয়ে ভাগ করতে পারবে, এটাকেও 3 দিয়ে ভাগ করতে পারবে, বাট এটা কিন্তু 3 দিয়ে ভাগ করা গেল না, তাহলে আমার এটাই হয়ে যাবে অড। তাহলে অল নাম্বার আর ডিভিজিবল বাই 3 বাট 22 আর নট ডিভিজিবল বাই
বা 22 ইজ নট ডিভিজিবল বাই 3। তাহলে অপশন এ কিন্তু তোমাকে এখানে নিয়ে নিতে হবে। তাহলে 22টা হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ঢাকা বাংলাদেশে অবস্থিত। এটি কি? এটি হচ্ছে একটি সত্য প্রস্তাব। ঠিক আছে, এরকম সত্য মিথ্যা আসবে, একদম সহজই আসবে। তাহলে এই ছিল আজকের 10টা প্রশ্নপত্র, যেটা রিজনিং এর উপরে ছিল। এবারে আমরা দেখে নিই ম্যাথমেটিক্স এর উপরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র, যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। এবং ম্যাথমেটিক্সে আমি ডিটেল সলিউশন করাবো এবং শর্টকাট সলিউশন করাবো। একটু তোমরা দেখো কেমন লাগে, দেখবে। দেখো, বলছে ঘন্টায় 54 কিমি বেগে একটি ট্রেন 270 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করে 30 সেকেন্ডে। ট্রেনটির দৈর্ঘ্য কত? আগে বলো, এটা ট্রেন যখন কোনো কিছুকে অতিক্রম করছে, 270 মিটার সেতুকে অতিক্রম করছে, মানে কি সে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, তার সঙ্গে সঙ্গে ওই যে সেতুর দৈর্ঘ্য সে দুটোকে কিন্তু সে অতিক্রম করছে। এবারে সে কতটা ডিস্টেন্স গেছে আগে দেখে নি। সে কি বলছে? ঘন্টায় 54 কিমি বেগে সে যায়। তাহলে সেটাকে আমরা 54 গুণিত 5/18, মানে আমি এটা কিমি ছিল ঘন্টায়, মানে 54 কিমি পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে বের করছি। ঠিক আছে, তাহলে আমি এখন কাটাকাটি করছি না, আমি জাস্ট রেখে দিলাম। সময়টা 30 সেকেন্ডই আছে, তাহলে আমি কি বের করবো? ডিস্টেন্সটা বের করবো। ডিস্টেন্স সমান কি? স্পিড ইনটু টাইম। ঠিক আছে, বা ভেলোসিটি ইনটু টাইম। তাহলে স্পিড এখানে বা ভেলোসিটি কত না 54 গুণিত 5/18, আর টাইমটা কত? টাইম হচ্ছে 30 সেকেন্ড। 30 সেকেন্ড। এবারে কাটাকাটি করো, 6 দিয়ে কাটো, 3 6 18, 5 6 30। ঠিক আছে, এবারে দেখো তুমি, আচ্ছা এটাকে আমি একটু অন্যভাবে কাটবো। দেখো, ওটা করলেও সমস্যা ছিল নি। তুমি এটাকে নর্মালি 9 দিয়ে কেটে দাও। 9 দিয়ে সুন্দরভাবে কাটা যাবে। দেখো, 9 দুগুণে 18, এইখানে কাটো। ঠিক আছে, 6 9 54। এটাকে কাটাতে দেখি, 2 15তে কি হচ্ছে? 30 হয়ে যাচ্ছে। তাহলে এবারে দেখো, 5 6 30 গুণিত 15, তাহলে কত? 3 15 45, 450 মিটার। তাহলে 450 মিটার ডিস্টেন্স কিন্তু গেছে কে না ওই ট্রেনটা। তাহলে আমি বলেছিলাম যে এর মধ্যে 450 মিটারের মধ্যে কি আছে না ট্রেনের দৈর্ঘ্য আছে। ট্রেনের 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 দৈর্ঘ্য, তার সঙ্গে সঙ্গে কি আছে? ওই সেতুর দৈর্ঘ্য আছে। ঠিক আছে, সেতুর দৈর্ঘ্য আছে, কারণ ওই ডিস্টেন্সটা টোটাল গেছে। তাহলে সেতুর দৈর্ঘ্য তো অলরেডি বলে দিয়েছে যে ট্রেনটি এত মিটার লম্বা একটি সেতুকে অতিক্রম করেছে। তাহলে শুধু ট্রেনের দৈর্ঘ্য কি করতে হবে না, এটা জাস্ট বিয়োগ করে দাও, 270 বিয়োগ করে দাও, 0 এখানে 15, মানে 8 আর সাথে 15, হাতের 1 থাকে, এদিকে 1, তাহলে 180 মিটার কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। অপশন বি, অপশন বি কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে গেল। নেক্সট, তারপরে বলছে একটি ত্রিভুজে 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 30 72 78 মিটার। দিয়ে বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? খুব ভালো প্রশ্ন, মন দিয়ে দেখবে। কি আছে না 30 আছে, 72 আছে, 78 আছে। 30 72 78। এবারে দেখো, ত্রিভুজের মানে ক্ষেত্রফল বের করার দুটি সূত্র আছে। কি কি? একটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। উচ্চতা, ঠিক আছে। এটা কি না যদি ত্রিভুজটা কি হয়? সমকোণী ত্রিভুজ হয়, সমকোণী। আর যদি বিষমবাহু ত্রিভুজ হয়, কি না বিষমবাহু। বিষমবাহু বলতে কোনো বাহু যদি সমান না হয়, সেক্ষেত্রে একটা সূত্র হচ্ছে, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট আন্ডার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এগুলো এইটা কিন্তু ক্ষেত্রফলের সূত্র। তাহলে স্যার এখানে এসটা কি না এসটা হচ্ছে অর্ধ পরিসীমা। ঠিক আছে, এসটা কি? অর্ধ পরিসীমা। এই দুটো সূত্র অ্যাপ্লাই করে তোমাকে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হয়। তাহলে এটা আমি কি করে বুঝবো যে স্যার এটা সমকোণী ত্রিভুজ না এটা কি? তাহলে আমরা যখনই এরকমই বিষমবাহু ত্রিভুজ পাবো, আমরা কিন্তু কি করব? এই সূত্রটাই লাগিয়ে কিন্তু করব। তাহলে অর্ধ পরিসীমা মানে তুমি সবগুলো আগে যোগ করে দাও। যোগ করলে কত হচ্ছে দেখো, 30 72 78, 10 0 থেকে 1 7 7 14, 14 3
17, 17 আর একে 18, 180। তাহলে 180 আমি বুঝে গেছি এস। এস টোটাল ক্ষেত্র মানে পরিসীমাটা 180, তাহলে 2 দিয়ে ভাগ করো, ভাগ করলে কত হয় 90। তাহলে এস এর মান আমি কত পেয়ে গেছি 90। এটা হচ্ছে এস, এটা হচ্ছে এস অর্ধ পরিসীমা। তাহলে 90 গুণিত রুটের মধ্যে, আর দেখো এস মাইনাস এ মানে 90 থেকে 30 বাদ দিলে তুমি কত থাকছে 60 থাকছে। আচ্ছা, আবার এস মাইনাস বি মানে 90 থেকে 72 যদি তুমি বাদ দাও কত থাকছে না 18 থাকছে। ঠিক আছে, আবার এস মাইনাস সি মানে 78 যদি বাদ দাও কত থাকছে 12 থাকছে। এবারে জাস্ট কি করবে, এটাকে তোমাকে ভেঙে দিতে হবে সুবিধা অনুযায়ী। আমি কি করব না 9 গুণিত 10 করলাম, 10 গুণিত 6 করে দিলাম, 18কে কি করব না 6 গুণিত 3 করে দিলাম। আচ্ছা, 12কে কি করব না 12কে দেখো, আচ্ছা 12কে কি করবে না 12কে যেটা করো, আচ্ছা একটু ভুল করলাম এখানে, কারণ দেখো একটা 9 আছে, তাহলে আমাকে আরো একটা 9 আনতে হবে, কারণ তবেই তো তুমি রুটের মধ্যে থেকে কাটতে পারবে। দেখো আমি এটাই যেটা করব সেটা হচ্ছে 9 গুণিত 2 18কে করব, আর 12কে যেটি করব 2 গুণিত 6। স্যার আমি এইভাবে ভাঙলাম কেন? এবারে বলবে স্যার নর্মাল ভাবেও ভাঙতে পারো, কিন্তু আমি এইভাবে ভাঙলাম এই কারণেই, দেখো আমি এমন ভাবে ভেঙেছি 9 দুটা করেছি, 10 দুটা করেছি, 6 দুটা করেছি, 2 দুটা করেছি, তাহলে সবগুলোতে আমি একটা একটা করে নেব, এই জন্য কিন্তু আমি এইভাবে ভেঙেছি। তাহলে আমি দেখো 10 নিয়ে নিলাম, বা একটা 9 নিয়ে নিলাম, একটা 2 নিয়ে নিলাম, একটি 6 নিয়ে নিলাম, গুণ করো, গুণ করলে এদিকে কত হচ্ছে 90, আর এদিকে হচ্ছে 12, 12 9 108, 108 পাশে একটা শূন্য, তাহলে অপশন বি হয়ে গেল সঠিক উত্তর। কিছু উপায় নেই, তোমার এই অঙ্কটা এইভাবেই করে আসতে পারবে। এবারে যদি তোমাদের লাক ভালো থাকে, যদি কেউ মনে থাকতে পারে যে এইখান থেকে এই 78-এর স্কোয়ার সমান মানে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটি যদি কেউ জানো তাহলে কিন্তু তোমরা করে দিতে পারবে। তাহলে তোমাকে কিন্তু এটা মিলাতে হবে যে মিলছে কিনা, মিলে দেখতে হবে যে 78-এর স্কোয়ার সমান এই দুটো হচ্ছে কিনা, দেখবে তোমরা গুণ করে দেখবে এটাই কিন্তু হবে। ঠিক আছে, তাহলে এটা যদি হয় তাহলে আমি কিন্তু এই একটা শর্টকাট ফর্মুলাই করে আসতে পারবো, হাফ ইন্টু ভূমি, ভূমি মানে কত 72, উচ্চতা মানে কত, উচ্চতা মানে ধরো 30, বাস কাটাকাটি করো, 36 দুগুণে 72, শূন্য 3 6 18, 8 হাজার থেকে 1 3 3 9 1 10, তাহলে 1080। এইভাবেও কিন্তু ডাইরেক্ট এক লাইনে করা যায়, বাট তোমাকে কিন্তু প্রথমে আগে বের করতে হবে যে এটা সমকোণী ত্রিভুজ কিনা। যদি সমকোণী ত্রিভুজ হয় তখনই কিন্তু এই ফর্মুলাটা লাগিয়ে আসতে পারবে, না হলে কিন্তু তুমি লাগাতে পারবে না। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই। 43 কি বলছে, একটি টাকা, একটি আধুলি, একটি সিকি মিলিয়ে টোটাল মুদ্রা কতগুলি আছে না 700টি মুদ্রা আছে। টাকা, আধুলি এবং সিকি, সিকি বলতে 25 পয়সার অনুপাত, মুদ্রার অনুপাত দিয়ে দিয়েছে, এটা দিয়ে বলছে মোট কত টাকা আছে তোমাকে বের করতে হবে। খুব ভালো প্রশ্ন। এইগুলিতে আমি তোমাদের অনেকবার শিখিয়েছি যে প্রথমেই লিখে দাও RS1, তারপরে 50 পয়সা, তারপরে 25 পয়সা, হলো এই হচ্ছে ব্যাপার। দিয়ে কি করবে তোমরা, টাকা, টাকা যেটি আছে সেটি কি করবে, ধরো তোমরা সবাই জানো যে এখানে যেটা অনুপাত দেওয়া আছে সেটা আমি আগে লিখে দেবো 2:3:5, লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এবারে যেটা আমি করব, টোটাল যোগ করলে কত হচ্ছে ইউনিট গুলো, কারণ দেখো এটা তোমার মুদ্রা দিয়ে আছে, মুদ্রা, আর এই মুদ্রার সংখ্যাই বলে দিয়েছে 700টি, তাহলে আমাকে আর কিছু বের করানোর দরকারই নেই, তাহলে মুদ্রা থেকে মূল্য বের করানোর দরকারই নেই। টোটাল মিলিয়ে 10 ইউনিট হচ্ছে, 10 ইউনিটের মান কত দেওয়া আছে 700, তাহলে 1 ইউনিটের মান কত, 1 ইউনিটের মান কত হয়ে যাবে না 70 হয়ে যাবে। ঠিক আছে, 70 যদি হচ্ছে তাহলে এবারে আমি পেয়ে গেছি 1 ইউনিটের মান। তাহলে আমি সবগুলো বের করি যে কোনটা কটা মুদ্রা আছে, এটা গুণিত 70, তাহলে 140টি মুদ্রা আছে, এটা গুণিত 70, 3 7 21, 210টি মুদ্রা আছে, এটা গুণিত 70, 5 7 35, 350টি মুদ্রা আছে। তাহলে এই তোমাদের বেরিয়ে গেছে যে কোন মুদ্রা কতগুলি আছে। তাহলে এবারে বলো
140টা মুদ্রা আছে 1 টাকার মুদ্রা সবগুলো, তাহলে ক টাকা? না এটাতে 140 টাকাই হয়ে গেল। নেক্সট 210টা মুদ্রা আছে, কি না 25 পয়সার মুদ্রা, মুদ্রাগুলা কেমন 25 পয়সার, মানে কি হাফ হয়ে যাবে, ঠিক আছে, ভাগ 2 করে দাও, 2 ভাগ দিয়ে করলে কত হচ্ছে 105, তাহলে 105 টাকা এটাতে হয়ে যাচ্ছে। নেক্সট যেটি আছে এটাকে যেহেতু 25 পয়সা আছে, 25 পয়সা মানে 4টা 25 পয়সা দিলে 1 টাকা হয়, তাই তো? তাহলে কি করবে, ভাজিত তোমাকে 4 করতে হবে, 4 দিয়ে ভাগ করো, 4 আষ্টে 32, মানে 3 শূন্য 30, 30-এ দেখো কি হচ্ছে না 4 7-এ 28, হাতে থাকে 2, 2 শূন্য 20, মানে 4 5-এ 20, তাহলে 87.5 এই টাকা, ঠিক আছে। তাহলে সব টাকাগুলোকে যোগ করে দাও, 5 এখানে নেমে গেল, আচ্ছা এখানে সব দশমিক আছে, কিছু নেই মানে এটা দশমিক আছে আর কি, 5 নেমে যাবে। আচ্ছা 7 5-এ 12 2, 7 5-এ 12 2, নেক্সট তারপরে দেখে নি, 8 4-এ 12, হাতে ছিল 1, 13 হয়ে গেল 3, হাতে 1 আছে 2 2, 1 1 2 1 3, তাহলে 332.5 টাকা। তাহলে মোট কত টাকা আছে? 332.5 টাকা। দেখো অঙ্কগুলো একটু কঠিন লাগলেও লাগতে পারে, বাট যদি একবার জানো তাহলে কিন্তু কঠিন লাগবে না। এই সেটটা কিন্তু ম্যাথমেটিক্সটা একটু মনে হতে পারে একটু আপ মানে লেভেলের আছে আর কি, ঠিক আছে, একদম আলু আলু ম্যাথ কিন্তু আমি দিইনি, একটু করতে হবে আর কি, তবে তুমি করে আসতে পারবে। নেক্সট দেখি, বলছে এক ব্যক্তি 21 কিমি দূরত্বের প্রথম 5 কিমি 4 কিমি ঘন্টা বেগে গেছে, পরবর্তী 10 কিমি গেছে 5 কিমি ঘন্টা বেগে, শেষ 6 কিমি 4 কিমি বেগে গেছে, বলছে যে গড় গতিবেগ কত? দেখো মন দিয়ে দেখো ভালো করে, ডিস্টেন্সটাকে 3 ভাগে ভাগ করেছে, টোটাল কত কিলোমিটার? আগে আগে বলতে হবে যে গড় গতিবেগের সূত্র কি, গড় বেগের সূত্র কি? গড় বেগ হচ্ছে মোট দূরত্ব, দূরত্ব বাই কি হয়, মোট সময় হয়। এটি যদি জানা হয়ে গেছে, মোট দূরত্ব কত 21 কিলোমিটার, মোট সময় কত না 5 কিমি যাচ্ছে 4 কিমি ঘন্টা বেগে, তাহলে সময়টা হচ্ছে কত? তাহলে 5-কে তুমি 4 দিয়ে ভাগ করে দাও, এত ঘন্টা লাগছে, ঠিক আছে, প্লাস প্লাস তারপরে দেখো বলেছে যে পরবর্তী 10 কিমি গেছে 5 কিমি ঘন্টা বেগে, তারপরে 6 কিমি গেছে 4 কিমি ঘন্টা বেগে, বাস টোটাল সময়গুলো এগুলো সব সময়গুলোকে আমি কি করলাম না যোগ করে দিলাম। এটাই আমার মনে হচ্ছে যে এটা ইজি প্রসেস। এবারে কি করবে, উপরে 21 আছে থাকলো, নিচে দেখো লসাগু হবে কত, 4 5-এ 20 লসাগু হয়ে যাবে 20, তাহলে 20-কে যদি 4 দিয়ে ভাগ করো, 4 5-এ 20, তাহলে 5 5-এ 25 উপরে হয়ে যাচ্ছে। নেক্সট তারপরে প্লাস, আচ্ছা 5 4-এ 20, 5 4-এ 20, তাহলে 5 4-এ 20 যদি হয় 4-এর সঙ্গে 10 গুণ করলে 4 10-এ 40 হয়ে যাচ্ছে। নেক্সট দেখো কি আছে, 4 আছে, তাহলে 4 5-এ 20, তাহলে আবার 5 6-এ কত হয়ে যাচ্ছে 30 হয়ে যাচ্ছে। তাহলে আমি উপরে যেমন 21 আছে থাকলো, আচ্ছা দেখো আমি এটাকে গুণ করে উপরে 20 গুণ 20টাকে উপরে তুলে দিলাম আর কি। এবারে নিচের গুলা তুমি যোগ করলে দেখো কত হচ্ছে 70, এদিকে 25, মানে কি 95 95। এবারে তুমি কি করবে, কাটাকাটি করবে, কাটাকাটি করো দেখি কেমন ভাবে কাটাকাটি করা যাচ্ছে। 5 দিয়ে কাটো, 5 5 19-এ 75, 5 4-এ 20, তাহলে হয়ে গেল কত দেখো 4 8 84/19, 84/19 মানে তোমাকে যে প্রশ্নটি মানে তোমার উত্তরটি যেটি হবে সেটা 19 দিয়ে কিন্তু একটা হবে। তাহলে কোনটা হবে আমরা একটু দেখে নিই। দেখো এখানে দেখো 19 দিয়ে নেই, এখানেও কিন্তু নিচে 19 নেই, কাটাকাটি তাহলে হলো না। দেখো 19 4-এ কত হয়, 19 দুগুণে 38, 3 19-এ 57, 4 19-এ 76, তাহলে দেখো 76, মানে 4 19-এ 76, 76 এদিকে হচ্ছে তোমার আরো কিন্তু রয়ে যাচ্ছে কত 4, ওইদিকে 4, মানে উপরে কিন্তু 8 রয়ে গেল, নিচে 19, মানে 4 পূর্ণ 8/19, তাহলে অপশন এ কিন্তু হয়ে গেল সঠিক উত্তর। তাহলে এইভাবে তোমাকে কিন্তু মোট ডিস্টেন্স বাই মোট সময় করে নর্মাল ভাবে কিন্তু এটা করে আসবে, দেখবে ইজিলি কিন্তু হয়ে যাবে। নেক্সট পরের অঙ্কটা আমরা দেখি, 45 নম্বর অঙ্ক কি বলেছে, বলছে লিটারে
45 টাকা হিসাবে 12 লিটার দুধের সঙ্গে কত লিটার জল মেশালে মিশ্রণটির দাম লিটারে 4 লিটার হবে? আগে বলে তো দেখি, সে 10 টাকা দামে 12 লিটার সে নিয়েছে এরকম, তাহলে সে মোট খরচ করলো ক টাকা, মূল্য টোটাল কত হলো, টোটাল মূল্য হয়েছে 120 টাকা, হয়েছে 120 টাকা সে খরচা করেছে। এখন বলছে ওই 120 টাকায় জিনিসটা দেখো, বলছে 12 লিটার দুধ ছিল, সে দুধের সঙ্গে কিন্তু জল মেশানো হয়েছে, তাহলে এখন কিন্তু 12 প্লাস এক্স হয়ে গেছে, দিয়ে বলছে এই দামটা এখন কত হয়েছে, 4 টাকা হয়ে গেছে, তাহলে সমান 4 টাকা। তাহলে এখান থেকে তোমাকে এই এক্স এর মানটা বের করতে হবে। বের করো এক্স এর মান, গুণ করো, বা ডাইরেক্ট কাটাকাটি করতে পারো, 30 হয়ে যাবে এটা, ঠিক আছে, 4×3 = 12, 30 হয়ে যাবে। তাহলে 12 প্লাস এক্স সমান 30, তাহলে এক্স সমান 30 মাইনাস 12 সমান 18, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কত, 18 লিটার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই, 46 নম্বরে বলছে এক্স এর মান বের করতে হবে। দেখো এই অঙ্কটা অনেকে অনেকভাবেই করে, ঠিক আছে, আমি বলবো যে বেসিক ভাবে করো, অত কঠিন ভাবে করার দরকার নেই। আমি একটা একটা করে ভাঙবো, একটা একটা করে আমি লিখছি, দেখো মন দিয়ে দেখো, ভালো ভালো করে দেখবে অঙ্কগুলি। এই যে অংশটা, আমি এই যে অংশটাকে আমি এখানে তুলে নিয়ে চলে আসছি, তাহলে 3×3 1/4 মানে 3×4 12, 13/4 হয়ে যাচ্ছে। 13/4 যেহেতু উপরে 1 আছে, তাহলে উল্টি যাবে, উল্টি যে কি হবে না 1 প্লাস 4/13 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটাকে আবার যোগ করো, যোগ করলে কত হচ্ছে দেখো, 13 কে 13, 13×4 17, 17/13, সেটা আবার দেখবে উপরে যেহেতু এই 1 আছে তাই জন্য উল্টি যাবে, তাহলে কি হবে এক্স প্লাস 13/17 হয়ে যাবে, মানে উল্টি যাবে, সমান কত 2 দিয়ে আসে। বাস এখান থেকে কি করতে হবে, তাহলে এক্স সমান 2 মাইনাস 13/17, কাটাকাটি করো মানে বিয়োগ করো, 17, 17 দুগুণে 34, 34 মাইনাস 13, তাহলে 34 থেকে 13 যদি বাদ দাও, উপরে হয়ে যাচ্ছে কত 21, নিচে 17, তাহলে 17 কে 17, উপরে 7×4 11 মানে 4, আর নিচে 17 থাকে যাচ্ছে, তাহলে 1/4/17 অপশন এ হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখি কি আছে, বলছে পিতা এবং পুত্রের বর্তমান বয়সের সমষ্টিগত দিয়েছে 102 বছর, 6 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল কত, 7:11, 6 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? খুব ভালো প্রশ্ন। আচ্ছা আমি ধরলাম ফাদার এবং সন, আচ্ছা এইটা আমি ধরলাম লাইনটা বর্তমান লাইন, ঠিক আছে, এটা বর্তমান, আর এটা আগে ধরলাম, ঠিক আছে, আগে, কত আগে, 6 বছর আগে, 6 বছর, আর আমার চাই কি পরে, চাই পরে, মন দিয়ে শুনবে। বর্তমান বয়স, এই যে বর্তমান এজটা কি দিয়েছে না, বর্তমান এজটা এখানে 6 বছর পরে কিন্তু চেয়েছে আর কি, বর্তমান এজটা যেটা দিয়েছে সেটা 102, 102, 102 বছর। আচ্ছা বলছে তাদের বয়সের অনুপাত ছিল, তাদের 6 বছর আগে, তাহলে 6 বছর আগে বলতে এইখানটায়, এইখানে এই অনুপাতটা ছিল কত না 7:11। আগে বলো 6 বছর আগে যখন আমি এগোচ্ছি, তাহলে প্রত্যেকের 6 গুণিত 2 মানে দুজনের মাইনাস মাইনাস 12 হয়ে যাবে এখান থেকে, তাহলে 102 থেকে যখন তুমি 12 বাদ দিবে কত থাকছে তোমার, 90 থেকে যাচ্ছে, 90 থেকে যাচ্ছে, তাহলে এই দুটোকে এবারে যোগ করো, 7 প্লাস 11 যোগ করলে কত হচ্ছে 18, 18 ইউনিটের মান কত 90, 90, তাহলে 1 ইউনিটের মান কত, 1 ইউনিটের মান কত হবে 5 18 90, 5, ক্লিয়ার, 1 ইউনিটের মান কত হয়ে গেল 5। তাহলে আমি এবারে বের করি প্রত্যেকটা একটা একটা করে মান বের করি, দেখো কত আছে 7 গুণিত 5, তাহলে 5 7 35, 35-এর সঙ্গে এটা দেখো আমরা সব বের করছি 6 বছর আগে, তাহলে আমাদের চাই কি 6 বছর পরে, মানে টোটাল ডিস্টেন্সটা কত হচ্ছে 12 হচ্ছে না, এখানে 6, এখানে 6, টোটাল 12 বছর বাড়বে তো, কারণ বলেছে 6 বছর পরে তাদের বয়সের অনুপাত কি হবে, তাহলে এর সঙ্গে তোমাকে 12 যোগ করতে হবে, 12 যোগ করো, যোগ করলে দেখো 47 হচ্ছে। একই রকম 11-র সঙ্গেও তুমি 5 গুণ করো, 5 11 55,
55 সঙ্গেও তোমাকে কিন্তু 12 যোগ করতে হবে। যোগ করলে দেখো কত হচ্ছে, 7 এদিকে 6, 67। এবারে বলেছে অনুপাতটি কত হবে। তাহলে অনুপাত দেখতেই পাচ্ছ, 47:67 হয়ে যাবে। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই। 48 নাম্বার কি বলেছে। বলছে কোনো মূলধন 4 বছরে সরল সুদ মূলধনের 1/4 একই হারে সুদে আসলে 450 টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে। খুব ভালো প্রশ্ন। তাহলে বলছে কোনো মূলধন 4 বছরে সরল সুদে মূলধনের 1/4 হয়। তাহলে এখন ভালো করে বুঝো। তাহলে আমি যদি বলি মানে সুদ এবং আসল মিলিয়ে কত হচ্ছে, না সুদটা হচ্ছে মূলধনের 1/4। মূলধনকে যদি আমরা পি ধরে নিই, ঠিক আছে, আর সুদটা কত, p/4। তাহলে এই দুটো হচ্ছে কি, p+p/4। এটা হচ্ছে সুদ প্লাস আসল। এটা হচ্ছে অ্যামাউন্ট বলতে সুদ প্লাস আসল। অ্যামাউন্ট মানে এই অ্যামাউন্ট মানে কি বলতো, SI প্লাস পি, এটা হচ্ছে অ্যামাউন্ট। তাহলে সুদ প্লাস আসল আমরা বের করে নিলাম অ্যামাউন্ট। এই অ্যামাউন্টের মান দেখো বলছে একই হারে সুদে আসলে 450 টাকা। অনেকে অনেক ভাবে করবে, প্লেন কি করবে, এটা সমান 450 করে দাও। তাহলে এখান থেকে দেখো 4p প্লাস p/4 সমান 450। দেখো এবারে কি করবে, 5p/4 সমান 450। তাহলে দেখো p সমান 450/5, উপরে কিন্তু 4 হয়ে গেল। এবারে তোমাকে একটু কাটাকাটি করতে হবে, কাটাকাটি জানলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। কাটাকাটি নর্মাল করে দাও, প্লেন কেটে দাও এটাকে। 5 9 45 শূন্য, তাহলে 4 9 36, 360, 360 টাকা হয়ে গেল সঠিক উত্তর। তাহলে দেখো মূলধনের পরিমাণটা কত, এটা হচ্ছে অ্যাকচুয়ালি পি এর মান বেরোলো, পি এর মানটাই তো মূলধন। তাহলে আর কিছু করার দরকারই নেই এখানে, কিন্তু এই সুদের হারের মান বের করে পরেরটায় আবার সুদের হার মান পুট করে এই মানটা কিন্তু করার প্রয়োজনই নেই, কারণ এখানে কিন্তু এত পরিশ্রম করার প্রয়োজনই নেই, এইভাবে কিন্তু ডাইরেক্ট করে দিতে পারো। পরের সংখ্যাটা দেখি, 49-এরটা কি বলছে, দুটি সংখ্যার গুণফল এবং ভাগফল এত হলে সংখ্যা দুটি কি কি। দুটি সংখ্যা, একটাকে এক্স ধরলাম একটাকে ওয়াই ধরলাম, দুটির গুণফল কত, 14/15। দিয়ে বলছে ভাগফল, ভাগফল মানে কি, x/y এর মান কত, 35/24। তাহলে x/y সমান কত, 35/24। হলো ক্লিয়ার। এবারে কি করবে, বলছে সংখ্যা দুটি কি কি, তাহলে গুণ করে দাও এটাকে গুণ করে দাও। তাহলে xy গুণিত x/y সমান 14/15 গুণিত 35/24। তারপরে দেখো কি করবে, কাটাকাটি করো। কাটাকাটি করলে দেখো 5কে কাটা যাবে, 5 7 35, 5 3 15। ঠিক আছে, আচ্ছা আর কি কাটাকাটি যাবে, দেখা যাক কি দিয়ে কাটাকাটি করা যায়। আচ্ছা এটাকে কাটছি, 12 2 গুণে 24, 7 2 গুণে 14। তাহলে উপরে দেখো আমি দেখতে পাচ্ছি, আচ্ছা এদিকে কি কাটবে, ওয়াই কেটে যাবে এদিকে। তাহলে x² সমান 7 7 49 উপরে থাকছে, আর নিচে থাকছে যেটি সেটা হচ্ছে দেখো 36। তাহলে এই যে x² তুললে ওইদিকে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে, মানে 7/6 হয়ে যাবে। 7/6 হয়ে গেল, 7/6 আমি কার মান পেলাম, x এর মান পেয়ে গেলাম। তাহলে এইখান থেকে তুমি মান পুট করে দিলেই দেখবে তোমার ইজিলি কিন্তু মানটা y এর মান তুমি পেয়ে যাবে। বা তুমি দেখো 7/6, তো তুমি খুঁজবে 7/6 উত্তর কোথায় আছে, অপশন সি একটিতেই আছে, এটাই উত্তর হবে। যদি কেউ নাও মিলাও কোনো সমস্যা নেই, তবু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে y এর মানটা কি করে বের করবে। এই প্রথম যে সমীকরণটা আছে 1 নাম্বার সমীকরণ, এটা ধরো 1 নাম্বার, এটা 2 নাম্বার, এগুলো ছোটবেলায় লিখতে হতো, এগুলো আমি এখন আর লিখবো না, কারণ তোমরা বড় হয়ে গেছো, চাকরি করবে মানে সবাই একদম বড়। আচ্ছা দেখো দেখো এখান থেকে দেখো এক্স এর মানটা দেওয়া আছে 7/6 গুণিত ওয়াই সমান 14/15। দেখো এবারে কাটো, 7 2 গুণে 14, ডাইরেক্ট এরকম কাটি যায় আর কি। ঠিক আছে, কাটো, 3 5 15, 3 2 গুণে 6। তাহলে ওয়াই এর মান কত হয়ে গেল, কোনাকুনি গুণ করলে 4/5 হয়ে গেল। দেখো এই 4/5 আছে, 7/6 আছে, তাহলে সব মানগুলো বেরিয়ে গেছে। নেক্সট তারপরে কি বলছি, বলছে সুদ আসলে কোনো টাকা 20 বছরে 3 গুণ হলে সরল সুদের হার কত।
তাহলে 100 টাকা ছিল, 100% টাকা থেকে ওটা হয়ে গেছে 300% টাকা। কারণ বলেছে যে 1 টাকাটা 3 গুণ হয়েছে, মানে 100% থেকে 300% হয়েছে। তাহলে কত বেড়েছে? না 200% বেড়ে গেছে। ঠিক আছে, 200% কি হয়েছে? ইনক্রিজ হয়েছে। তাই 200% ইনক্রিজ হয়েছে কত বছরে? 20 বছরে। তাহলে এইটা হচ্ছে তোমার কি না সুদের হার। আর সমান মনে রাখবে, এই জিনিসটা মনে রাখবে যে এসআই সমান, এটা কি? এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট 200% বেড়েছে। তাহলে এসআই সমান কি? আর ইন্টু টি। তাহলে আমি এখানে বের করব আর, আর এর মান কত হবে? আর এর মান এসআই বাই টি হয়ে যাবে। আমি পার্সেন্টেজ দিয়ে করছি আর কি। তাহলে এসআই কত পার্সেন্ট? এখানে 200%। ঠিক আছে, টিটা কত? টিটা 20 বছর। তাহলে কাটাকাটি করো, কাটাকাটি করলে দেখো কত হয়ে যাচ্ছে? 10। তাহলে 10% হয়ে গেল কি সঠিক উত্তর। 10% হয়ে যাবে কি সঠিক উত্তর। আচ্ছা, 51 নম্বর অঙ্ক দেখো, মন দিয়ে দেখো কি আছে অঙ্কটি। 51 নম্বরে যেটি বলেছে সেটা হচ্ছে 25 স্কোয়ার, 25 স্কোয়ার মাইনাস জিজ্ঞাসা চিহ্ন, মানে আমি এটাকে এস ধরে নিলাম, জিজ্ঞাসা চিহ্নের উপরে স্কোয়ার আছে, দিয়ে বলছে পার্সেন্টেজ। পার্সেন্টেজ মানে কি? নিচে 100 দিয়ে দেখো এর আছে, এর মানে কি? গুণ। গুণ দিয়ে 125 সমানে কি আছে? 20 দিয়ে বলছে ওই এক্স এর মান, মানে ওই জিজ্ঞাসা চিহ্নর মানটা কত হবে সেটি বের করতে হবে। বের করো, কিছু ব্যাপার নেই। কাটো এটাকে, প্রথমেই যেটা আমি কেটে দেবো, এটাকে 25 দিয়ে কাটো। 4 25 100, 5 25 125, আর 25 25 625। তাহলে মাইনাস এক্স স্কোয়ার বাই, ঠিক আছে, মানে এখানে কি আছে? 5/4 আছে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, ওইদিকে কত আছে? 20 আছে। এবারে এটাকে 25 স্কোয়ারটাকে তাহলে মাইনাস 625 কিন্তু হচ্ছে, 625টাকে আমি সমানের ওই দিকে নিয়ে চলে গেলাম। তাহলে এখান থেকে যেটি আমি পাবো সেটি হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার গুণিত 5/4 যেমন আছে থাকলো, ওইদিকে মাইনাস 605 হয়ে গেল। কারণ দেখো +20 মাইনাস 625 মানে কি? 605 হয়ে যাবে। এবার তুমি একটু কাটাকাটি করবে, এই মাইনাস মাইনাস কেটে বাদ দিয়ে দাও। প্রথমেই কাটাকাটি, মাইনাস মাইনাস কেটে দিলাম, 5 দিয়ে এটা কাটবে, ইয়েস অবভিয়াসলি কাটবে। দেখো তো কত হচ্ছে? 5 12 তে 60, 5 একে 5 মানে 121। তাহলে এক্স স্কোয়ারের মানটি যেটি হলো সেটা হচ্ছে 121 গুণিত 4। 4 গুণ করতে যাবে না। তাহলে এক্স সমান কি? না 121 গুণিত 4 কে রুটের মধ্যে থাকছে। তাহলে মানে কি? 11, 11 11 121, আর 2, 2 দুগুণে 4, তাহলে 11 দুগুণে 22 হয়ে যাবে এটার সঠিক উত্তর। দেখো এই ক্যালকুলেশন, এখানে অনেকগুলো অঙ্ক ক্যালকুলেটিভ আছে। তুমি যদি একটু ক্যালকুলেশন জানো তুমি কিন্তু ইজিলি করতে পারবে। ঠিক আছে, আমি যেভাবে করাচ্ছি তোমার নিশ্চয়ই হয়তো বুঝতে পারছো। তোমার যদি এরকম অঙ্কগুলো কিন্তু পাবে, তোমাদেরকে কিন্তু ডিল করতে হবে সেখানে। একটি আয়তকার মাঠে দৈর্ঘ্য বলছে 10% বাড়ানো হলো, প্রস্থ হচ্ছে 10% কমানো হলো, দিয়ে বলছে ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে? ওই একই জিনিস, মাইনাস এক্স স্কোয়ার বাই 100 যদি একই হয়, কারণ 10% 10%, তাহলে একটি সূত্র মাইনাস এক্স স্কোয়ার বাই 100, বাস এই সূত্র দিয়ে দাও, অঙ্ক হয়ে গেছে। তাহলে এক্স স্কোয়ার বলতে 10 স্কোয়ার, 10 স্কোয়ার মানে কত? 100, 100/100 কাটাকাটি করলে কত হয়ে গেল? -1, মানে 1% হ্রাস হয়ে যাবে সঠিক উত্তর। অথবা তোমরা এইটা দিয়ে a প্লাস বি মাইনাস এ বি প্লাস এ বি বাই 100, ঠিক আছে, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস দিয়ে দিয়ে তোমরা কিন্তু করতে পারো। সেম একই জিনিস কিন্তু, ওই যে তোমাদের 10 প্লাস, প্লাস নয়, একটা ধরো প্লাস আছে একটা মাইনাস আছে, তাহলে কি করতে হবে? 10 মাইনাস 10, যেহেতু প্লাস মাইনাস আছে মাইনাস হয়ে যাবে, 10 ইন্টু 10/100 এইভাবে করতে পারো। শূন্য শূন্য কাটবে, এইদিকে শূন্য এদিকে শূন্য কাটবে, +10 -10 প্রথমেই কেটে গেল, তাহলে কত হলো? -1। -1 মানে ওই 1% হ্রাস। 53টা কি বলছে? না ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত দিয়েছে 20:21, দিয়ে বলছে লাভের অনুপাত কত হবে। আগে বলতো লাভ ক টাকা, আগে বলতো লাভের শতকরা পরিমাণ চেয়েছে। লাভটা হচ্ছে 1 টাকা, ক টাকার উপরে? 20 টাকার উপরে। তাহলে 100 টাকার উপরে কত হবে? কত হবে? 5×20 মানে 5%। অপশন বি একদম এক লাইনের অঙ্ক। আচ্ছা, এটা বলছে এর সরলতম মান কত। এগুলো ভাঙতে হয়, কিছু নেই, এটা বেসিক। ঠিক আছে, তোমরা করেছো নিশ্চয়ই অঙ্কগুলো। দেখো 50টাকে ভাঙো, এটা কিভাবে ভাঙবে দেখো, একটা আমি দেখিয়ে দিচ্ছি, সব দেখাবো না তোমাদের, একটা দেখাবো। 50কে আমি ভাঙি যদি 2 × 25, 25 মানে কি? 5×5। তাই দেখো একটা 5 কিন্তু বেরিয়ে যাবে, কারণ দুটোর পাশে একটা 5 বেরিয়ে যাবে রুটের বাইরে থেকে।
তাহলে 5√2 হয়ে যাচ্ছে। তাহলে এরকম ভাবে কিন্তু সবগুলো বের করতে হবে। তাহলে একটা হচ্ছে 5√2 হলো। নেক্সট যেটা আছে দেখো 72, মানে 36 2 গুণে 72, মানে 2 রয়ে যাবে, 6 বেরিয়ে যাবে। 36 6 6 36 হয় 2। আচ্ছা 45 9 আছে দেখো, 5 9 45, 9 এর মধ্যে 3 বেরিয়ে যাবে, তাই 3√5 রয়ে গেল। মাইনাস 20, 4 5 20, 4 4 মানে 2 2 4, মানে 2 বেরিয়ে যাবে, তাহলে 2√5। তাহলে এইভাবে কিন্তু ভাবনা চিন্তা ভাবতে হবে এবং কুইক করতে হবে কিন্তু, তবে করে আসতে পারবে, তাহলে পরীক্ষার হলে কিন্তু করে আসতে পারবে না। এবার এখান থেকে 2 যেগুলো আছে সেগুলো তুমি ধরো এখানে 5x মাইনাস 6x, কি করবে তোমরা, না শুধু x হয়ে যায়, মাইনাস এক্স হয়ে যায়, তাহলে -2 হবে এখান থেকে, এই মানটা থেকে -2। আর এটাই দেখো একটা কি আছে না 3x আছে, -2x আছে, তাহলে কি হলো, প্লেন x হয়ে যায়, তাহলে কি হবে, প্লেন হচ্ছে √5 হয়ে যাবে, এটা √2 হয়ে যাবে, √5 হয়ে যাবে একটা। ক্লিয়ার? এবার দেখো তুমি যদি এটা প্রথমটা প্লাসটাকে মাঝে সামনে নিয়ে আসো তাহলে বেটার হবে, তাহলে √5 -√2, তাহলে এটাই উত্তর, যেখানে পাবে সেটাই পাবে। তাহলে দেখো একদম অপশন বি এর মধ্যে সুন্দর কিন্তু এটা দেওয়া আছে, -√5 -√2, তাহলে এটাই হয়ে গেল সঠিক উত্তর। আচ্ছা 55 অঙ্কটি কি বলছে, বলছে একজন ব্যবসায়ীর কাছে 1000 টাকা কেজি চিনি আছে, কিছু চিনি তিনি কি করছে, আচ্ছা একটা ব্যবসায়ীর কাছে 1000 কেজি চিনি আছে, কিছু চিনি 4% লাভে এবং বাকি চিনি তিনি 18% লাভে বিক্রি করে মোট 14% লাভ করে, তাহলে 4% লাভে বিক্রিত চিনির পরিমাণটা কত? খুব ভালো প্রশ্ন। দেখো এই ধরনের যখন পাবে তখন সবসময় কিন্তু অ্যালিগেশন, তাহলে 4% লাভ, এইখানেও কিন্তু 18% লাভ বাকি চিনিতে, আর মোটের উপরে সে কত পার্সেন্ট লাভ করেছে, 14% লাভ করেছে। ঠিক আছে, দিয়ে বলছে যে 4% লাভে বিক্রিত চিনির পরিমাণটা কত, বাস অ্যালিগেশন মারো, কিছু করার নেই। তাহলে কি করবে, 4 হয়ে গেল ইস্টু 10, 4:10 মানে কাটাকাটি করলে কত হবে, 2:5, তাহলে এই 2:5 মানে কি টোটাল 7 ইউনিট। এই 7 ইউনিটের মানটা এই দেখো যোগ করলে 7 ইউনিট, আর কি 7 ইউনিটের মান কত টোটাল, এটা এটা হচ্ছে পরিমাণ বেরোবে সবসময়, যেটা ইস্টু বেরান এটা সবসময় কিন্তু পরিমাণ বেরোয়, পরিমাণ। তাহলে 7 ইউনিটের মানটা কিন্তু টোটাল যত কি চিনি আছে, মানে 1000 কেজি, 1000 কেজি। আর চাই তোমাকে এখানে কি না 1 ইউনিটের মান আগে বের করবে, আর তোমাকে বলছে যে 4% লাভে, 4% লাভে মানে 2 ইউনিটের মান বের করতে হবে, তাহলে 2 ইউনিটের মান কত হবে, তাহলে আগে বলো এটা কি করবে, 1000/7 গুণিত 2, এবারে তুমি কি করবে এটাকে 2000 উপরে হয়ে গেল, নিচে 7। তাহলে দেখো এবারে একটু অ্যাজাম্পশন দিয়ে তুমি ভাবো যে 2100 যদি থাকতো, 3 7 2100 হতো, মানে 300 হতো, তাহলে 300-র কাছাকাছি উত্তর কি আছে, ঠিক আছে 300-র কম, কারণ 2100-তে 300 হয়, 300-র কম, অপশন ডি এ যেটি দেখতে পাচ্ছ দেখো 300-র কম, তাহলে এটাই কিন্তু তোমাকে অ্যাজাম্পশন দিয়ে কিন্তু উত্তর করে দিয়ে চলে আসতে হবে। তুমি মিলাও, দেখবে ভাগ করো বসে বসে, দেখবে ওটাই উত্তর আসবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, যে এত মিটার দৈর্ঘ্যের কাপড় থেকে এত দৈর্ঘ্যের কতগুলি টুকরো কাপড় কাটা যাবে, তাহলে একটা বুড়ো কাপড় ছিল, সে কাপড়কে এত এত করে কাটা হচ্ছে এই রকম দৈর্ঘ্যের, তাহলে টোটাল কাপড়টা যেটা আছে 24 × 1/2, এটাকে ভাগ করে দিতে হবে 1/1/6, অঙ্ক হয়ে গেছে, আর কিছু নেই। 24 × 2 = 48, মানে 49/2, সেটাকে তুমি ভাগ করবে 6 × 6 7/6, 7/6, তাহলে কত হবে 49/2 গুণিত 6/7, 7 7 49 হয়ে গেল, 3 2 গুণে 6, তাহলে 3 7 21 হয়ে গেল। 21টা কতগুলি টুকরো কাপড় কাটা যাবে, 21টি টুকরো কাপড় কাটা যাবে, তাহলে অপশন ডি হয়ে গেল সঠিক উত্তর। নেক্সট আমরা দেখে নিই 57, বলছে কোনো ভগ্নাংশের লবকে যদি 25% হ্রাস করা হয়, হরকে যদি 250% বৃদ্ধি করা হয়, ভগ্নাংশটি কত হয়, 6/5 হয়ে যায়। বলছে আসল ভগ্নাংশটি কত, তাহলে আমি ধরলাম x/y ভগ্নাংশ, ভগ্নাংশের লবকে কি করা হয়েছে না 25% হ্রাস করা হয়েছে, তাহলে কি রয়ে গেছে, 100-র মধ্যে 75% রয়ে গেছে, তাহলে 75% রয়ে গেছে।
আচ্ছা, 250% বৃদ্ধি করা হয়েছে হরকে, মানে কি 250 আর 100% ছিল, মানে 3 350% হয়ে গেছে। দিয়ে বলছে কত, 6/5। তাহলে পার্সেন্টেজ পার্সেন্টেজ চিহ্ন প্রথমেই কেটে দিলাম। দেখো এটাকে তুমি 25 দিয়ে কাটতে পারো। 25 দিয়ে কাটলে 3 × 25 = 75। এখানে তুমি 25 দিয়ে যদি কাটো, 25 একে 25 এবং তোমার 4 × 25 = 100, তাই তো? তাহলে দেখো এবারে কাটাকাটি যাবে, ইয়েস যাবে, এটাকে আরো কাটাকাটির উপায় আছে। তুমি এটাকে এটা দিয়ে কাটো, 3 × 2 = 6। তাহলে দেখো x/y সমান কত হলো, 14 × 2 = 28/5। 28/5 মানে অপশন এ হয়ে গেল সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে অপশন এ এর মধ্যে যেটি আছে, আচ্ছা এটা এ বি অপশন হবে, 8 9 লেখা হয়ে গেছে, এ বি, এটা অপশন এ কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কত, 28/5। নেক্সট 58 বলছে ভরত 2 বছরের জন্য একটি নির্দিষ্ট সরল সুদে 10,000 টাকা ধার করেছিলেন। যদি সে মেয়াদ শেষে 2,800 টাকা সুদ প্রদান করে তাহলে বার্ষিক সুদের হার কত? একদম বেসিক অঙ্ক দিয়ে দিয়েছে, আর এর মান চেয়েছে। আর সমান কি হয় না, আই ইন্টু 100, আই সমান পি আর টি বাই 100 আর কি, আই ইন্টু 100 বাই পি ইন্টু টি, তাই তো? তাহলে আই এর মান এখানে কিন্তু 2,000 টাকা ইন্টু 100, পি এর মান কত, 10,000 টাকা ইন্টু টি এর মান কত, 2 বছর। বাস কাটাকাটি করো, এই 1টা 2টা 3টা 4টা, নিচেও দেখো 1টা 2টা 3টা 4টা, কাটো। এটাকে কাটাকাটি করলে দেখো কত হয়ে যাচ্ছে, 10 হয়ে যাচ্ছে। মানে কত হলো না, 10% কিন্তু হয়ে গেল সঠিক উত্তর, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। এরকম সহজ অঙ্কও 1টা 2টো থাকবে। চলো নেক্সট অঙ্ক আমরা দেখে নিই কি আছে। বলছে এক ব্যক্তি 516 কিমি 6 মিনিটে যায়, তার গতিবেগ প্রতি ঘন্টায় কত? দেখো এই অঙ্কটাকে 2 ভাবে করা যায়। আমি আগে এটাকে মিটারটাকে আগে কি করে দিই, প্রথমেই আমি কিলোমিটার করে দিই। তাহলে 516কে আমি কি করব, 1000 দিয়ে ভাগ করে দেবো। ভাগ করে নিলে আমি এত কিলোমিটার পেয়ে গেলাম। এত মিনিট আছে, মিনিটকে আমি প্রথমে আমি কি করব, যেহেতু কিমি পার আওয়ার দিয়ে দিচ্ছে, কিমি পার আওয়ার, ঘন্টায় কত কিমি, মানে কিমি পার আওয়ার মানে ঘন্টা আমি ভাগ করব, মানে কত দিয়ে ভাগ করব, মানে আমি এটাকে আমি 60 দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে, এটাকে আমি কি করব, 60 দিয়ে ভাগ করব, কারণ 1 মিনিট সমান 60, 1 ঘন্টা সমান 60 মিনিট, তাই 60 দিয়ে ভাগ করে দিলাম, এত কি হয়ে গেল, এত ঘন্টা হয়ে গেল, ঘন্টা। বাস এবারে কি করবে, তাহলে এত কিমি এত ঘন্টায় যাচ্ছে, তাই তো? তাহলে ডিস্টেন্সকে তোমাকে, ভেলোসিটি সমান কি হয় না, ডিস্টেন্স বাই টাইম হয়ে যায়, ডিস্টেন্স বাই টাইম হয়ে যায়। তাহলে ডিস্টেন্স এখানে কত, 516 বাই নিচে 100 করে দাও, 1000। আচ্ছা এবারে বাই 6 তো নিচে হবে, 6/60 মানে 6টা নিচে থাকবে, উপরে চলে যাবে কত, 60। ঠিক আছে, বাস এটাকে নর্মাল ভাবে এবারে তোমরা কাটাকাটি করে দেবে। নর্মাল ভাবে দেখো কি করে কাটাকাটি করা যায়, এটাকে এটা দিয়ে কেটে দাও, 10, 6 × 10 = 60, 0 0 কেটে দাও একটাকে, তাহলে দেখো কত পাচ্ছ উপরে, 516/100 মানে কি 5.16 এত কিলোমিটার। এই অপশন সি হয়ে যাবে এর সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, এবং এটাই হচ্ছে লাস্ট প্রশ্ন, বলছে কোন ভগ্নাংশটি বৃহত্তম ভগ্নাংশ? এই প্রশ্নটি যেভাবে করতে হবে তোমাকে, দেখো যেহেতু উপরে সবগুলো সংখ্যা কিন্তু বড় দেওয়া আছে, মানে 3/2 দেওয়া আছে, এগুলো সহজ কিন্তু। তাহলে 3কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 1.5 হয়ে যায়। 7কে যদি 3 দিয়ে ভাগ করা হয় তাহলে কত, 7 3 2 × 6, 2 পয়েন্ট সামথিং হবে, আর লেখার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা 5কে 4 দিয়ে যদি ভাগ করো, 5 1 5, তাহলে 4 1 4 মানে 4 পয়েন্ট সামথিং হচ্ছে। 7কে যখন 3 দিয়ে ভাগ করবে, সরি 7কে যখন তুমি 2 দিয়ে ভাগ করবে, 7 3 6 মানে 3 পয়েন্ট সামথিং। এবারে বলছে সব থেকে বৃহত্তম ভগ্নাংশ কোনটি, তাই বুঝতেই পারলে যে 7/2 এইটাই কিন্তু সব থেকে বড় হয়ে গেল, তাহলে অপশন সি হয়ে গেল এর সঠিক উত্তর। এই ছিল আজকের টোটাল কিন্তু 60টি প্রশ্নপত্র, এবং এটা হচ্ছে তোমাদের ইউটিউবে আমি এর আগে দিয়েছিলাম একটা মক, আজকে দিয়ে দিলাম আরো একটা মক, 2টা মক। এবং যারা এর পিডিএফ পেতে চাইছো তারা, তাদের বলবো টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, নিজেরা মক দাও, মক দেওয়ার পরে তোমরা কিন্তু উত্তর মেলাও,
যে তোমাদের কত স্কোর হচ্ছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, এবং কেমন ভিডিওটা লাগলো অবশ্যই জানাবে। এবং যদি মনে হয় যে স্যার আপনি কয়েকটা আরো মক টেস্ট নিন, ফুল মক টেস্ট, তাহলে অবশ্যই জানাবে। আমি কিন্তু সেরকম ভাবে অ্যারেঞ্জ করব তোমাদের জন্য আরো কয়েকটা মক টেস্ট। যে 20টা মক টেস্ট আমি পেড ব্যাচে করাচ্ছি, হয়তো তার 4-5টা মক টেস্ট বা আরো তারও বেশি তোমাদের আমি করিয়ে দেবো। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আজকে এখানে পর্যন্ত, থ্যাঙ্কস ফর ওয়াচিং, প্রত্যেকে ভালো থাকবে।